সামিন কি করে শান্ত হবে? কি করে? আলোকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে ডান হাত মুষ্টিবদ্ধ করে দেয়ালে লাগাতার প্রহার করতে থাকে। আলো একটা বিকট চিৎকার দিয়ে সামিনের হাত আগলে নিয়ে চেঁচিয়ে বলতে থাকে। পাগল হয়েছেন? মাথা খারাপ হয়ে গিয়েছে? সামিন আলোর দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকে কিছু মুহূর্ত। তারপর আলো দুই বাহু ধরে ঝাঁকুনি দিয়ে বলতে থাকে। কেন বললে না কেন? আমাকে শুরুতেই বললে না কেন? বলো কেন? আলো ভীত চোখে সামিনের দিকে তাকায়, কাঁপা কাঁপা গলায় বলে। কি বলিনি? কি উল্টাপাল্টা বকছেন মেয়র সাহেব? সামিন শক্ত করে ধরে আলোকে বলতে থাকে। যদি সবটা বলতে আমায়, সবটা ঠিক করে দিতাম আমি। সেই ক্ষমতা আমার ছিল। কেন বললে না কেন? আলো অবাক দুটি চোখে তাকিয়ে থাকে শুধু। সামিন আলোকে ছেড়ে দিয়ে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে আবারও। বেড সাইডে টেবিল ল্যাম্প উঠিয়ে সজোরে মেঝেতে ছুঁড়ে মেরে চেঁচাতে থাকে। কেন বললে না? বললে না কেন? আলো ছুটে গিয়ে পেছন থেকে সামিনকে জড়িয়ে ধরে। সামিনের বুকের কাছে শার্ট শক্ত করে খামচে ধরে রেখেছে সে। সামিন নিস্তেজ হয়ে পড়ে, নিষ্প্রাণ গলায় বলে ওঠে। করুণা করলে আমায় সবাই করুণা। সব থেকে বড় শাস্তি এটা আলো, একজন অপরাধী জানে। আলো শক্ত করে সামিনকে পেছন থেকে জড়িয়ে ধরে রাখে। সামিনের কথার জবাবে বলে ওঠে। একটু খুলে বলুন না। আমিও যে ভীষণ অস্থির হয়ে পড়েছি, তা কি উপলব্ধি করতে পারছেন না? একটা সমস্যা হলে সেটা আলোচনা করে ঠিক করা যায় মেয়র সাহেব। কণ্ঠে আকুতি নিয়ে বলতে থাকে আলো। সামিন আলোর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আলোর মুখোমুখি দাঁড়ায়। আলোর চোখে চোখ রেখে বলতে থাকে। কিসের আলোচনা করে ঠিক করব? সব কিছু ধ্বংস করে কি ঠিক করব আমি? আলো তাকিয়ে থাকে। সামিন আবারও হাত মুষ্টিবদ্ধ করে দেয়ালে এলোপাথারি প্রহার করতে থাকে, চেঁচিয়ে বলতে থাকে। আমি জঘন্য, জঘন্য আমি। আলো সামিনের হাত আগলে নিয়ে বুকের সাথে মিশিয়ে নেয়, কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে। এভাবে আপনি আমায় ব্যথা দিচ্ছেন যে? সামিন আলোর চোখের দিকে তাকিয়ে থাকে। আলোর দু চোখের কার্নিশে পানি জমেছে। ধরা গলায় বলে। বলে দিন কি দোষ করেছি, শাস্তি দিন। নিজেকে কষ্ট দিয়ে আমাকে যন্ত্রণা কেন দিচ্ছেন? বিদ্যুৎ চমকানোর সাথে সাথে বিকট শব্দে কোথাও বজ্রপাত হয়। আলো আর সামিন স্থির হয়ে মুখোমুখি দাঁড়িয়ে থাকে। আলো গলায় কান্না চাপিয়ে রেখে একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে। অসুস্থ বোধ করছি আমি। দোহাই লাগে আমাকে সবটা খুলে বলুন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনার অস্থিরতা লাঘব করার। সামিন ঘরের মেঝের দিকে দৃষ্টি দিয়ে বলে। ঠিক এভাবে। হ্যাঁ, এই টুকরোগুলোর মতোই আদরের ভাইটাকে ভেঙে চুরে দিয়েছি আমি। কেড়ে নিয়েছি তোমাকে তার থেকে। আলো চমকে উঠে সামিনের দিকে তাকায়। সামিন অসহায়ের মতো এদিক ওদিক তাকায়, ধরা গলায় বলে। আমি এমন কেন আলো? আলো সামিনের হাত ধরে ফেলে, কাঁপা কাঁপা গলায় বলে। মেয়র সাহেব শুনুন, আপনি ওটা অতীত। ওই অতীতকে টেনে এনে আমাদের দুজনের বর্তমান অনুভূতিগুলোকে আপনি অসম্মান করবেন না। আমি আশা করি না এমন কিছু আপনার থেকে। সামিন আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দরজার দিকে যায়। হুট করে ইলেকট্রিসিটি চলে যায়। বিদ্যুৎ চমকানোর আলোতে দেখতে পায় সামিন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আলো পেছন থেকে ডাকতে ডাকতে ছুটে এসে লিভিং রুমে সামিনকে আবারও জড়িয়ে ধরে পেছন থেকে কেঁদে ফেলে বলে। আপনি কথা শুনুন। যেদিন থেকে আপনাকে আমি স্বামী বলে স্বীকার করেছি, প্রতিজ্ঞা করেছি আমৃত্যু আপনাকেই নিজের অস্তিত্ব হিসেবে মনে করার, আমার এই অনুভূতিকে আপনি আঘাত করছেন মেয়র সাহেব। সামিন আলোর হাত ছাড়িয়ে নিয়ে এগিয়ে যায়। আলো ছুটে গিয়ে পুনরায় জড়িয়ে ধরে ফুপিয়ে বলে ওঠে। আজকের দিনটা আমার মাটি করে দেবেন না আপনি? কতটা আবেগ অনুভূতি সাজিয়ে আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম, সেটা না শুনে কোথায় যাচ্ছেন? এমন করলে আমি কাল সকালেই ও বাড়িতে চলে যাব, আর ফিরবো না, পরে আফসোস করবেন। সামিন 1 মিনিট চুপচাপ দাঁড়িয়ে থেকে আলোর হাত ছাড়িয়ে দিয়ে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নিচে নামে। আধো অন্ধকারে দু চোখ ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে আছে আলো। ওখানে পাথরের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মেঝেতে ধপ করে বসে পড়ে। মেঘের গুরুম গুরুম শব্দের মাঝে আলো হঠাৎ গাড়ি স্টার্ট হবার শব্দ শুনতে পায়। এত ঝড় বৃষ্টির রাতে কোথায় যাচ্ছে মানুষটা? নিজের অস্থিরতা দূর করতে মরিয়া হয়ে কোথাও ছুটছে। নিজের অস্থিরতা নিয়ে এতটাই বিচলিত যে পিছু ফিরে দেখলো না আলোকে কতটা ভোগান্তি দিয়ে যাচ্ছে সে। কি স্বার্থপর মানুষটা। ফোনের রিংটোনের শব্দে রেহানার ঘুম ভেঙে যায়। রাত 9:30 থেকে একটা লম্বা ঘুম হয়েছে তার। চোখ খুলে উঠে বসে সে। পাশের টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখে আলোর নাম্বার। চিন্তিত ভঙ্গিতে ফোনটা রিসিভ করে রেহানা। ওপাশ থেকে আলো কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে। আম্মু? দেয়ালে পিঠ ঠেকিয়ে মেঝেতে পা ছড়িয়ে বসে আছে আলো। কিছুক্ষণ পর পর একটা গভীর নিঃশ্বাস ফেলছে সে। রেহানা মেয়ের গলা শুনে উৎকণ্ঠা নিয়ে চেঁচিয়ে বলে ওঠে। কি হয়েছে আম্মু, কি হয়েছে?
আতাউর আলমের ঘুম ভেঙে গিয়েছে। উঠে দ্রুত স্ত্রীর হাত থেকে ফোনটা নিয়ে বলে, আম্মু কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আলো চুপ করে থাকে। রেহানা বলে, জামাইয়ের সাথে ঝগড়া করেছিস? দে ওকে ফোনটা দে, কথা বলবো। নিশ্চয়ই তুই কিছু করেছিস, তাই না? ও তো শুধু শুধু ঝগড়া করার ছেলে না। আলো দু চোখ বন্ধ করে ফেলে। দু চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা তরল গড়িয়ে পড়ে তার। আতাউর আলম বলে ওঠে, বলো আম্মু। কিছু না আব্বু, কিছু হয়নি। উনি ঘুমোচ্ছেন। আমার হঠাৎ করে খুব অস্থির লাগছে। আমি তাহাজ্জুদ নামাজ আদায় করতে চাই। আম্মুর কাছে নিয়মটা জানতে ফোন দিয়েছি। আমি বিস্তারিত জানি না। আতাউর আলম মেয়ের কথায় আশ্বস্ত হয় না। উৎকণ্ঠা নিয়ে বলে, আমি আসবো মা, এখন আসবো। কাল এসো। অস্ফুট স্বরে বলে আলো। রেহানা তাহাজ্জুদ নামাজ আদায়ের নিয়মটা আলোকে বুঝিয়ে দেয়। আলো হুট করে ফোন কেটে দেয়। বাড়ির ইলেকট্রিসিটি চলে এসেছে, কিন্তু বাইরের ঝড়ের ভয়াবহতা বেড়েছে। আলো 21 বারের মতো সামিনের নাম্বারে ডায়াল করে, নাম্বারটা বন্ধ। আলো ফোন রেখে উঠে দাঁড়ায়। মাথাটা আবারও চক্কর দিয়ে ওঠে। দেয়ালে ভর দিয়ে কিছুক্ষণ কাচের জানালায় দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে থাকে। কিছু সময় পরে মাথায় শাড়ির আঁচল টেনে ওয়াশরুমে ঢুকে উজু করে বের হয়। মেঝেতে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে যায়। আতাউর আলম উঠে গায়ে শার্ট চাপে নেয়। রেহানা উদ্বিগ্ন হয়ে বলে, কোথায় যাচ্ছ এই ঝড় বৃষ্টির রাতে? ফোন আর ওয়ালেট পকেটে ঢুকে কেবিনেট থেকে একটা ছাতা বের করে ঠান্ডা গলায় বলে, মেয়ে মিথ্যা কথা বলছে। নিশ্চয়ই দুইটা খুবই বিশ্রীভাবে ঝগড়া করেছে। মিলিয়ে দিয়ে আসি। ওষুধটা হাতের ক্ষততে লাগাতেই যন্ত্রণায় ফর্সা মুখটা নীল হয়ে যায়। কিন্তু সামিন যন্ত্রণাটুকু হজম করে নেয়। দ্রুত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। ফুয়াদ ডান হাতটা ব্যান্ডেজে মুড়িয়ে দিতে দিতে আর চোখে বেশ কয়েকবার সামিনকে দেখে। ব্যান্ডেজ করা হয়ে গেলে ফার্স্ট এড বক্সটা সরিয়ে রেখে সামিনের চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলে ওঠে, বলো, সমস্যা কোথায়? আলোর সাথে ঝগড়া করেছিস? সামিন চুপ করে ফুয়াদের দিকে তাকিয়ে থাকে। ফুয়াদ বলতে থাকে, বল, কি হয়েছে? কে কি করেছে? কেউ কিছু করেনি, যা করার আমি করেছি। নিস্তেজ কণ্ঠে জবাব দেয় সামিন। ফুয়াদ কয়েক মুহূর্ত চুপ করে সামিনের দিকে তাকিয়ে থেকে দাঁতে দাঁত চেপে সামিনের কলার ধরে ঝাঁকুনি দিয়ে বলে, শোন, ভুগতে চাইলে একা একা ভুগবে, আমাদের এত ভোগান্তি দিবি না, খবরদার। সামিন ফুয়াদের থেকে চোখ নামিয়ে নেয়। তার দৃষ্টি এখন মেঝেতে নিবদ্ধ। কিছুটা সময় নিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, আমি সব ঘেঁটে দেই ফুয়াদ, তুই ঠিকই বলিস, আমি বড্ড অযোগ্য। ফুয়াদ সামিনের মুখোমুখি বসে পড়ে। সামিনকে বলে, দেখ, কি হয়েছে তা তো আমি জানি না। বলছি শোনো, তাহলে আমার কাছে এলি কেন? আমার মাথা খারাপ করার জন্য? দুনিয়া আমাকে করুণা করে ফুয়াদ। আমি তো করি না। তোকে দেখলে আমার রাগ হয়, করুণা আসে। এই দুনিয়ার কাছে ভালো সাজতে পারবো, নিজের কাছে ভালো সাজার যে কোনো অপশন নেই, কোনো অপশন নেই। ফুয়াদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামিনের দিকে। আবারও তার ফোন বেজে ওঠে। এই নিয়ে 14 বার আলো তাকে ফোন দিয়ে যাচ্ছে। এইবার বেচারির জন্য মায়া হচ্ছে ফুয়াদের। সামিনের বারণ সত্ত্বেও ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে আলোর কান্না ভেজা কণ্ঠ ভেসে আসে। ফুয়াদ স্বাভাবিক গলায় বলে ওঠে, ও আমার কাছে আছে, চিন্তা করো না। আলোর কণ্ঠনালী থেকে অনেক কষ্টে কথা বের হয়, ভাইয়া, উনি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আলো একটা দীর্ঘশ্বাস ফেলে ধরা গলায় বলে, আজ আমার জীবনের সব থেকে বিশেষ, সব থেকে আনন্দের একটা দিন ছিল ভাইয়া। আপনার বন্ধু কত সুন্দরভাবে আয়োজন করে নষ্ট করে দিল সেসব। সকাল থেকে রাত 11টা পর্যন্ত বাড়ির বাইরে কাটিয়েছে। এর মাঝে আমার ফোন পর্যন্ত রিসিভ করেনি। আর বাড়িতে এসে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে বেরিয়ে গিয়েছে। ভেঙে চুরে দিয়ে গেছে ঘরের সব জিনিসপত্র, ভেঙে চুরে দিয়েছে আমাকে। এটাই তো চেয়েছিল উনি, তাই না? প্রতিশোধ নিয়েছে অবশেষে। আমার করা সব অপমান অবহেলা প্রতিশোধ নিতে শুরু করেছে। কি মোক্ষম সময়ে, যখন আমি পুরোপুরি ওনার উপর নির্ভরশীল হয়ে পড়েছি, তখনই আসল রূপটা উনি দেখিয়ে দিয়েছে। আপনার বন্ধু একজন চালবাজ লোক। তুমি ঠিকভাবে কথা পর্যন্ত বলতে পারছো না আলো। শান্ত হও, আমি দেখছি। শান্ত হও তুমি। ওনার কাছে একটু ফোনটা দেবেন, নয়তো লাউড স্পিকারে দিন। ফুয়াদ ফোনটা লাউড স্পিকারে দিয়ে রাখে। সামিন চুপচাপ মেঝের দিকে দৃষ্টি দিয়ে বসে আছে। আলো বলতে থাকে, সুযোগ শুধু আপনাকেই দেয়া হবে, আপনি কাউকে দেবেন না। আমাদের দুজনের অস্থিরতা কাটিয়ে তোলার সুযোগ চাইছি আমি, মেয়র সাহেব। আমাকে দয়া করে সুযোগ দিন। সাদা কালো বিষাদের পরে সবটা কিন্তু রঙিন। আপনি নিজে রাঙিয়েছেন আমাকে, এই রংটুকু আপনি কেড়ে নেবেন না। এত বড় অন্যায় আমার সাথে করবেন না। আপনি বাড়িতে আসুন, আপনার জন্য আমি কত আনন্দময় সূচনা নিয়ে বসে আছি। আপনি জানেন না, দয়া করে নিজেকে বঞ্চিত করবেন না, আমাকেও বঞ্চিত করবেন না। আলো ফোন কেটে দেয়। ফুয়াদ হাঁটু গেড়ে বসে পড়ে। ধমকের সুরে বলে,
অসুস্থ হয়ে পড়েছে মেয়েটা। তোর কোনো অধিকার নেই এভাবে ওকে কষ্ট দেওয়ার। সামিন চুপ করে থাকে। ফুয়াদ বলে, আমি জানি না তোদের মধ্যে কি হয়েছে, আমার জানার ইচ্ছেও নেই। শুধু এতটুকু বল, যা হয়েছে তা শুধুমাত্র তোর জন্য হয়েছে, তাই তো? হুম। এখানে আলোর কোনো দোষ নেই, তাই তো? না, নেই। ছিল না, কখনোই ছিল না। তাহলে ওকে কেন শাস্তি দিচ্ছিস? সামিন নিশ্চুপ। ফুয়াদ বলতে থাকে, যা হয়েছে মানে তুই যা করেছিস তাকে শুধরে দিতে পারবি? আছে তো সেই ক্ষমতা? সামিন কয়েক মুহূর্ত চুপ করে থেকে ধীরে ধীরে মাথা নাড়িয়ে বলে, না, নেই। এর পেছনে কারণ কি? কেন পারবি না? সময় সময় সময়ের সাথে সব কিছু বয়ে নিয়ে এসেছে, এগিয়ে নিয়ে গিয়েছে সবাইকে অনেকটা পথ। তো তাহলে তুই শুধরে দিতে না পারলে সাজানো গোছানো সবটা কেন বিগড়ে দিচ্ছিস? নিজে থমকে দাঁড়িয়েছিস ভালো কথা। তুই আলোকে কেন ধাক্কা দিয়ে পিছু ঠেলে দিচ্ছিস? ওকে এটা ডিজার্ভ করে? দেখ, ট্রুলি অ্যান্সার করবি। ও ডিজার্ভ করে এমন কিছু? সামিন মাথা নাড়িয়ে অস্ফুট স্বরে বলে, না। সেটাই, ও এসব ডিজার্ভ করে না। ও ডিজার্ভ করে সামিনকে, যে সামিনকেও নিজের সমস্ত জড়তা পাশে সরিয়ে দিয়ে গ্রহণ করেছিল, সেই সামিনকে। আচ্ছা এখন বল, যা হয়েছে তা কি আদেও তোর সজ্ঞানে হয়েছে? জেনে বুঝে করেছিস তুই? না। শব্দটার সাথে একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে যায় সামিনের ভেতর থেকে। তারপর বলে ওঠে, জানলে আমি কখনো এমন কিছু করতামই না। বুঝলাম করতি না। এখন শোন, জেনে বুঝে আলোকে তুলে নিয়ে বিয়ে করেছিলি, ওটা অন্যায় ছিল, অপরাধ ছিল। অন্যায়ের অপরাধ করলে শাস্তি পেতে হয়। শাস্তি পেয়েছিস, আলো শাস্তি দিয়েছে, নিজেকে দিয়েছিস, কাহিনী খতম। আর তুই তোর যেই গ্লানির কথা ভেবে মরমে মরে যাচ্ছিস, তোরই ভাষ্যমতে সেটা তোর অজান্তে করেছিস। অজান্তে মানে ওটা ভুল, ভুলের সংশোধন হয়। কিন্তু কিছু কিছু ভুলের সংশোধন হয় না জানি, তখন অন্য উপায় বের করতে হয়। এখন তোকে একটা জিনিস দেখাই আমি। এই পর্যন্ত বলে ফুয়াদ থামে। উঠে গিয়ে একটা কাচের মগ নিয়ে এসে সামিনের সামনে বসে পড়ে। সামান্য উঁচু থেকে ফেলে মগটা 5-6 টুকরা করে ফেলে। সামিন ফুয়াদের দিকে তাকিয়ে আছে। ফুয়াদ বলে, দেখ, মগটা ভেঙে গেল, ধরে নিয়ে নিজের অজান্তে ভাঙলাম। এখন কি এই মগটা জোড়া লেগে যাবে? জোড়া লাগলেও এর আগের রূপ ফিরে পাবে? বল। দেখ, চুপ করে থাকবে না, বল। সামিন মাথা নেড়ে অস্ফুট স্বরে বলে, না। হ্যাঁ, আমার ধারণা মতে তোর ভুলটাও হচ্ছে এমন কিছু। এখন তোর করণীয় কি জানিস? দাঁড়া, আর একটু আসছি। ফুয়াদ উঠে গিয়ে তার আলমারির ভেতর থেকে একটা কারুকার্য খচিত মগ নিয়ে এসে সামিনের সামনে রাখে। তারপর বলে, চিনতে পেরেছিস এটাকে? সামিন মাথা নাড়ায়। ফুয়াদ বলে, তোর মনে আছে ক্লাস 4-এ থাকাকালীন বন্ধুদের পাথে পাড়ার ফুটবল ম্যাচে সর্বোচ্চ গোলদাতা হিসেবে একটা মগ জিতেছিলাম? আপু যেটা ভেঙেছিল, আমি কান্না করেছিলাম দেখে মা অবিকল দেখতে একটি মগ কিনে দিয়েছিল আমাকে। সামিন মাথা নেড়ে বলে। মনে আছে? ফুয়াদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, মা তার পরের দিন অ্যাক্সিডেন্টে মারা যান, এবং এটাই মায়ের থেকে আমার সর্বশেষ গিফট। আমি সবসময় আগলে রাখতাম। ইন্টারমিডিয়েটে পড়াকালীন সময় ভুল করে ধাক্কা লেগে মেঝেতে পড়ে গিয়ে ভেঙে যায়, ভুল করে, কিন্তু নিজের ইচ্ছেই করিনি। তাই নিজেকে দোষারোপ না করে আমি কি করেছি জানিস? যেহেতু এটাকে আগের রূপে ফেরাতে পারবো না, ফেলে দিতেও পারবো না, এবং এর ভাঙাচোরা অবস্থাটাকেও চোখের সামনে দেখতে পারবো না, তাই বুদ্ধি করে বের করে নিজে এটা দিয়ে ক্রাফট বানিয়ে ফেলেছি। তুই ভাবতে পারবি এটা সেই মগটা? আমি নিজেও চিনতে পারিনি। সামিন চুপ করে থাকে। ফুয়াদ বলে, জীবনের কিছু কিছু ভুল হচ্ছে এমন, না সংশোধন হয়, না ফেলে দেওয়া যায়, না ভুলটা চোখের সামনে ওভাবেই ভুল হয়ে পড়ে থাকতে দেখতে পারা যায়। সেই ভুলগুলো নিয়ে এমন একটা ক্রাফট বানিয়ে ফেলতে হয়, একটা অতি সুন্দর ক্রাফট। এইমাত্র যে মগটা ভাঙলাম, এটা দিয়েও চমৎকার একটা ক্রাফট বানিয়ে দেখাবো আমি তোকে। কিছুক্ষণ চুপ করে থেকে ফুয়াদ সামিনের পিঠে চাপড় মেরে বলে, তুইও পারবি। আমার বিশ্বাস তোর হাতে গড়া ক্রাফটটা হবে অতি চমৎকার। তুই আমাদের সামিন। সামিন ফুয়াদের দিকে মাথা তুলে তাকায়। ফুয়াদ বলে, যা বলছি তাই কর। আলোর কাছে যা। কতটা দম দেখেছিস মেয়েটার, কতটা আত্মবিশ্বাস নিয়ে বলেছে দুজনের অস্থিরতা কাটিয়ে ফেলবে। তুই ওর আত্মবিশ্বাস ভেঙে দিস না। স্বামী হিসেবে স্ত্রীর আত্মবিশ্বাসকে সম্মান জানা, ওকে সুযোগ দে, নিজেকেও দে। যে ভুলটা তোর অজান্তে হয়েছে সেটা নিয়ে আত্মগ্লানিতে ভোগা অন্যায়, নিজের আত্মাকে কষ্ট দেওয়া অন্যায়, সেই সাথে আত্মার সাথে জড়িয়ে থাকা মানুষগুলোকে কষ্ট দেওয়া ঘোর অন্যায়। আর অন্যায় করিস না, এবার থাম। সামিন চুপ করে বসে থাকে। ফুয়াদ সামিনের হাত টেনে ধরে তোলার চেষ্টা করে বলতে থাকে, ওঠ, ওঠ বলছি। চল, তোকে বাড়িতে দিয়ে আসি। চল, চল বলছি। কিছুক্ষণ চুপ করে থেকে সামিন বলে, তুই থাক, কাল সকালে তোর ফ্লাইট।
আমি গাড়ি নিয়ে এসেছি, যেতে পারবো। সামিনের কথা শুনে ফুয়াদের ঠোঁটের কোণে হাসি ফুটে। সামিনের কাঁধে হাত রেখে বলে, যা মেয়েটা অপেক্ষা করছে তোর জন্য, গিয়ে প্রথমে ওর কাছে ক্ষমা চাইবি। যা বলছি, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেবো বাসা থেকে। বৃষ্টি থেমে এখন হু হু করে বাতাস বইছে। বারান্দার খোলা দরজাটা বাতাসের জন্য দেয়ালের সাথে বিকট শব্দে ধাক্কা খাচ্ছে বারবার। আলো বিছানায় বসে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোনটা হাতে তুলে নেয়। সময় রাত ৩:২৭। কিছুক্ষণ চুপ করে থেকে আবারও ফুয়াদের নাম্বারে ডায়াল করে। ফুয়াদ ফোনটা রিসিভ করে বলে, ওকে পাঠিয়েছি আমি, তুমি তোমার ইচ্ছে মতো শাস্তি দিও ওকে, বুঝেছো? এখন শান্ত হও। আলো ফোনটা কেটে চুপ করে বসে থাকে। চোখ বেয়ে দুফোঁটা তরল গড়িয়ে পড়তেই ফিসফিসিয়ে বলে ওঠে, আমি শুধু আপনার স্ত্রী। স্বামীর কাছে সব অনুভূতি জমা দেয়া হয়ে গিয়েছে আমার। আপনাকে নিয়ে সামনে এগোতে চাচ্ছি আমি। আপনি কেন ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিতে চাইছেন? আমি শুধু আপনারই স্ত্রী মেয়র সাহেব, আপনার সাথেই থাকবো আমি। গাড়ি হাইওয়েতে উঠেছে। ঝড়ের মধ্যে সাই সাই করে ছুটে চলেছে। শেষ রাত, তাই হাইওয়েতে খুব একটা গাড়ি দেখা যাচ্ছে না, বাণিজ্যিক কিছু ট্রাক ছাড়া, যেগুলো মূলত কাঁচা সবজি নিয়ে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে রওনা হচ্ছে। সামিন গাড়ির গতি বাড়িয়ে দেয়। হঠাৎ চোখের সামনে আলোর কান্না ভেজে মুখটা ভেসে ওঠে। সামিনকে শান্ত করার জন্য কতটা উতলা হয়ে উঠেছিল। সামিন সেই উৎকণ্ঠার দাম না দিয়ে এক প্রকার উপেক্ষা করে চলে এসেছে। ঠিক করেনি সামিন, একেবারেই ঠিক করেনি। ওই মুখটা দেখার জন্য ভেতরটা তীব্রভাবে ছটফট করতে শুরু করেছে। কোলে মাথা রেখে অসহায়ের মতো বলতে ইচ্ছা করছে, আমাকে অনুপ্রেরণা দাও আলো, মানসিক শক্তি বাড়ানোর অনুপ্রেরণা দাও আমায়। গাড়ির গতি আরও কিছুটা বাড়িয়ে ডান দিকে মোড় ঘুরতে ব্যস্ত সামিন। ছটফটানি তার মনে, তার মস্তিষ্ক তোলপাড় করা ঝড়ের ঝাপটা সামলাতে গিয়ে সে খেয়াল করেনি ডান দিক থেকে ছুটতে ছুটতে আসা বিশাল ট্রাকটাকে। যখনই সম্বিত ফিরে পেল ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। একদৃষ্টে বোকার মতো তাকিয়ে ছাড়া আর কিছুই করার নেই। কানের কাছে শুধুমাত্র আলোর কথাগুলো প্রতিধ্বনিত হতে থাকে। ফিরে আসুন মেয়র সাহেব, আপনার জন্য আমি এক আনন্দময় সূচনা সাজিয়ে বসে আছি, আপনি শুনবেন না? হঠাৎ করে আলো নিজের অজান্তেই কাচের টুকরোর উপর পা ফেলে দেয়। রক্ত ভরে যায় পায়ের তলা। একটু ঝুঁকে দু চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে কাচের টুকরাটা টেনে বের করে। কলিং বেলের শব্দ হয়। হঠাৎ কলিং বেলের আওয়াজে আলো আলুথালু বেশে ছুটতে ছুটতে নিচে নামে। শরীর তাকে সমর্থন না করলেও মনের সমস্ত শক্তি খরচ করে পাগলের মতো ছুটে যায় সদর দরজার কাছে। দরজা খুলে তাকিয়ে থাকে সে। আতাউর আলম কাক ভেজা হয়ে বাড়ির ভিতর ঢুকে আলোর দিকে তাকিয়ে কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, কি হয়েছে আম্মু, তুমি ঠিক আছো তো? সামিনকে না দেখতে পেয়ে আলোর বুকটা হুহু করে উঠে। হঠাৎ মাথা নাড়িয়ে বাবাকে অস্ফুট স্বরে বলে, হঠাৎ এত রাতে এলে যে? বললাম তো সব কিছু ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক থাকলে শামীমকে ডাক, ওর সাথে একটু কথা বলতে চাই, ডাক। আলো ডাকে না, শুধু বাবার দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যালো, আরে ফোন দিও না, আমি অন ডিউটিতে। আরে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, ট্রাকের সাথে প্রাইভেট কারের সংঘর্ষ। আমাদের মেয়র ইয়াসার মির্জার গাড়ি, তাকে হসপিটালাইজড করা হয়েছে। না, গাড়িতে সে একাই ছিল, আমি দেখিনি। শুনেছি আশঙ্কাজনক, ট্রাক ড্রাইভার পালিয়েছে। আরে রাখো তো, এত কথা বলার সময় নাই। ফোন কেটে দিয়ে লোকটা নিজের অধীনস্থ কনস্টেবলকে ধমক দেয়। আরে কি করছো মনসুর, গাড়িটাকে সরানোর ব্যবস্থা করো এখান থেকে। সকাল হতে না হতেই রাস্তায় তো জ্যাম লেগে যাবে। আতাউর আলম ধমকের সুরে বলে, কি হলো, ডাক শামীমকে, কথা বলে চলে যাই। আলো মাথা নিচু করে একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, আব্বু উনি। ধূপধাপ শব্দ হয়। সিঁড়ি ভেঙে ছুটে নামতে থাকে ইসমাম, ইলহাম, ঈশিতা। আলো মাথা ঘুরিয়ে তাকায় তাদের দিকে। ইসমাম এসে হাঁপাতে হাঁপাতে আলোর মুখোমুখি দাঁড়ায়। আলোর চোখে চোখ রেখে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, ভাইয়া। হসপিটালের সামনে দলের ছেলেদের ভিড়, সবাই এমনভাবে দাঁড়িয়ে আছে যেন এখান থেকে একটা স্বস্তির খবর না নিয়ে তারা যাবে না। ধীর পায়ে এগিয়ে যাচ্ছে আলো। আতাউর আলম মেয়ের হাত ধরে রেখেছে। কিছুক্ষণ পরে আলো বিরক্ত ভঙ্গিতে বলে ওঠে, হাত ছাড়ো আব্বু, আমি হাঁটতে পারি। আতাউর আলম হাত ছেড়ে দিয়ে মেয়ের মুখের দিকে তাকায়। মুখটা কেমন কাঠিন্যতায় চেয়ে আছে। কেবিনের বাইরে করিডোরে দাঁড়িয়ে ইসমাম আর ইলহাম ডক্টরের সাথে কথা বলছে। পাশে দাঁড়িয়ে ঈশিতা মুখে ওড়না চেপে কেঁদে যাচ্ছে, তাকে সান্ত্বনা দিচ্ছে শান্ত। আলো এগিয়ে যায়। সবাই করুণ দৃষ্টি দিয়ে তার দিকে তাকায়। তাকাবেই তো, অমন করে স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই ভাবছে আলো ভেঙে পড়েছে, কিন্তু ওরা তো কেউ জানে না আলো ঠিক কি। ডাক্তার আলোকে দেখে কিছু বলার আগে আলো স্বাভাবিক গলায় বলে ওঠে, জ্ঞান ফিরতে কতক্ষণ লাগবে? না না না, জ্ঞান না, উনি ঠিক কতক্ষণে কথা বলতে পারবে বলতে পারেন? আলোর কণ্ঠের দৃঢ়তা ডাক্তারকে খুব অবাক করেছে। ইসমাম আর ইলহাম তাকিয়ে আছে আলোর দিকে। কিছু সময় পর ডক্টর বলে ওঠে, 48 ঘন্টার আগে তো জ্ঞান ফিরবে না ধারণা করছি। কথা বলার মতো পরিস্থিতি কবে হবে তা বলতে পারছি না। খুবই বিশ্রীভাবে ইনজিওর্ড। আল্লাহ সহায়ক ছিলেন বলেন প্রাণে বেঁচে গেছে। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, ঠিক আছে,
বুঝতে পেরেছি। কেবিনের দরজার দিকে এক পলক তাকিয়ে ডাক্তারকে আবারও বলে ওঠে, একটু যেতে চাচ্ছি আমার স্বামীর কাছে কিছুক্ষণের জন্য। অনুগ্রহপূর্বক অনুমতি দিন। ডাক্তার প্রথমে রাজি হতে না চাইলেও আলোর শীতল আচরণ দেখে রাজি হলেন। যথেষ্ট প্রাপ্তবয়স্ক মনে হচ্ছে মেয়েটাকে, কোনো চেঁচামেচি কান্নাকাটি হয়তো করবে না। মাথা ঝাঁকিয়ে আলোকে বলে, হ্যাঁ যাও, কিন্তু কান্নাকাটি করো না। আলো ম্লান হাসে, ক্লান্ত অবসন্ন দুটি চোখে করিডোরে থাকা প্রত্যেকের দিকে একবার করে তাকিয়ে ধীর পায়ে হেঁটে সামনে সামিনের কেবিনে ঢুকে একটা চেয়ার টেনে বেডের একদম পাশে বসেছে আলো। যদিও ডক্টর আলোকে দূরে দাঁড়িয়ে দেখতে বলেছিল। সামিনের মুখে অক্সিজেন মাস্ক লাগানো, সাদা রঙের চাদর দিয়ে গা ঢেকে রাখা, মাথায় ব্যান্ডেজ, ডান গালে একটা চোখে লাগার মতো ক্ষত, ফর্সা মুখটাতে বুঝি পার্মানেন্টলি একটা দাগ বসে গেল। চোখ ঘুরিয়ে বেডের পাশে মনিটরে চোখ রাখে আলো। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে সামিনের দিকে তাকায়। অনেকটা সাহস নিয়ে চাদর সরিয়ে সামিনের হাতের উপর হাতটা রাখে। উষ্ণ হাতটার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল রেখে সামিনের মুখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আমাদের গল্পে একমাত্র আপনিই বাকি ছিলেন হসপিটালে অ্যাডমিট হওয়ার। আজ 16 কলা পূর্ণ করে দিলেন। যাই হোক, আপনাকে এভাবে একদম মানায় না। আপনাকে পাঞ্জাবি পরে হাতা গুটিয়ে রাখলে বেশ সুন্দর লাগে। একটু থেমে আলো সামিনের দিকে ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে বলে ওঠে, জীবনের এই পরিস্থিতিতে আমাকে ছেড়ে চলে গেলে আমি আপনাকে আজীবন ঘৃণা করব মেয়র সাহেব, আজীবন। মাথা তুলে একটা গভীর নিঃশ্বাস ফেলে। ইচ্ছে করছে সামনে শুয়ে থাকা মানুষটার বুকে মাথা রাখতে, ইচ্ছে করছে সমস্ত যন্ত্রণার ভার ওই মানুষটার গায়ে ছেড়ে দিতে। গলার কাছে কান্নার দলা পাকি উঠতে চেয়েছিল আলো রানী, তা পাত্তা না দিয়ে ঠান্ডা গলায় দৃঢ়তার সাথে বলে ওঠে, আমার আপনাকে লাগবে লাগবে লাগবে, বুঝতে পেরেছেন আপনি? আমার শুধু আমার স্বামীকে চাই। ডক্টর ভিজিট করে চলে গিয়েছেন কিছুক্ষণ আগে। আলো একটা লম্বা বেঞ্চিতে বসে বসে ঝিমোচ্ছিল। কিছুক্ষণ আগে বেশ কয়েকবার বমি হয়েছে, তার শরীরটা অসম্ভব ক্লান্ত। মাথা ঘুরিয়ে দেখে ইলহাম আর ঈশিতা মুখোমুখি একটা বেঞ্চিতে মাথা নিচু করে বসে আছে। শান্ত আর পরি এতক্ষণ ছিল। শান্ত অফিসে চলে গিয়েছে, পরি ক্লাসে। আতাউর আলম তখন থেকেই করিডোরের এ মাথা থেকে ও মাথা পায়চারি করছে। সকাল পেরিয়ে প্রায় দুপুর হতে চলেছে। হঠাৎ তার সামনে এসে ইসমাম একটা টিস্যু পেপারে মোড়ানো স্যান্ডউইচ ধরে। আলো মাথা তুলে ইসমামের দিকে তাকায়। ইসমাম ঠান্ডা গলায় বলে, আমরা সবাই খেয়েছি, শুধু তুমি বাকি আছো, খেয়ে নাও। আলো দৃষ্টি নামিয়ে ইসমামের হাতে স্যান্ডউইচের দিকে তাকায়। কিচ্ছু মুখে দিতে ইচ্ছা করছে না এখন, কিন্তু তাকে খেতেই হবে। ওই অপদার্থ লোকটা চিন্তায় চিন্তায় তার ভেতরের ছোট্ট প্রাণটাকে সে একদম কষ্ট দেবে না, কখনোই না। 1 মিনিট কিছু একটা চিন্তা করে ইসমামের দিকে তাকিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলে, এসব খাবো না। তুমি ক্যান্টিন থেকে আমার জন্য 2টো ডিম, 1 বোতল দুধ আর কিছু ফল নিয়ে এসো। ইসমাম আলোর দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আলোর এত স্বাভাবিক আচরণ সবার কাছে বেশ অস্বাভাবিক লাগছে। আতাউর আলম এসে আলোর সামনে দাঁড়িয়ে পড়ে, নরম গলায় বলে ওঠে, কি আম্মু, কি লাগবে? 2টো সিদ্ধ ডিম, 1 বোতল দুধ আর কিছু ফল। যাও, কেউ নিয়ে আসো। ইসমাম দ্বিতীয়বারের মতো আলোর আদেশ শুনে কোনো বাক্য ব্যয় না করে ক্যান্টিনে চলে যায়। ডিম দুটো মনের সাথে এক প্রকার যুদ্ধ করে আলো খেয়েছে। মনে হচ্ছে এক্ষুনি আবার বমি এসে যাবে। ডিম দুটো শেষ করে একটা খেজুর খেয়ে 2 মিনিট বিরতি নিয়ে দুধের বোতলটা হাতে তুলে নেয়। ছিপি খুলে কয়েক মুহূর্ত চুপ করে থেকে বাম হাতে নাক চেপে ধরে ঢকঢক করে পুরো বোতল খালি করে। দূরে বসে সবাই হা হয়ে আলোর কাণ্ড কারখানা দেখতে থাকে। আতাউর আলম মেয়ের চিন্তায় অস্থির হয়ে উঠেছে। মেয়েটাকে স্বাভাবিক লাগছে না। সামিনের অবস্থা একই রকম। সন্ধ্যায় আলো কেবিনের বাইরে দাঁড়িয়ে দরজার কাছ দিয়ে কিছুক্ষণ দেখে ঘুরে দাঁড়ায়। ধীর পায়ে হেঁটে ইলহামের কাছে গিয়ে বলে, তোমরা কে থাকবে এখানে ভাইয়া? আমি রাত জাগতে পারবো না। কে থাকতে যাচ্ছ? আলোর কথা শুনে সবাই বারবার শুধু অবাক হতে থাকে। ঈশিতা উদ্বিগ্নতার সাথে বলে, তুমি কি অসুস্থ ভাবি? শরীর খারাপ তোমার? না, আমি অসুস্থ নই, শুধু আমার শরীরটা একটু বিশ্রাম চাচ্ছে। ঈশিতা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তুমি মেজো ভাইয়া আর ইসমামের সাথে বাড়িতে যাও, তবে আজ আমি থাকবো, যাও। আচ্ছা। আলো অস্ফুট স্বরে বলে ওঠে। আতাউর আলম প্রথমে যেতে চায়নি। ঈশিতা জোর করে তাকে আর রেহানাকে পাঠিয়ে দিয়েছে বাড়িতে। দরজার কাছ দিয়ে ভাইকে এক পলক দেখে গিয়ে বেঞ্চিতে বসে থাকে চুপচাপ। হসপিটালের রোড থেকে মোড় ঘুরতেই হাইওয়েতে জ্যামে পড়েছে ইলহামের গাড়ি। বিরক্ত ভঙ্গিতে বসে আছে সে। আলো গাড়ি জানালার বাইরে চোখ রাখে। গতকাল ভয়াবহ ঝড়ের পরে আজকে রাতের আকাশটা বেশ নীলাভ কালো। বৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখতে দেখতে হঠাৎ দূরের সিগন্যালে চোখ যায়। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে মাথা ঘুরিয়ে ইসমাম আর ইলহাম 2 ভাইয়ের উদ্দেশ্যে বলে, তোমরা কেউ ওই সিগন্যালের ওখান থেকে কদবেল কিনে আনো। আমার খুব কদবেল ভর্তা খেতে ইচ্ছে করছে। ইসমাম আর ইলহাম একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে। তারা এবার মোটামুটি নিশ্চিত আলোর মাথা খারাপ হয়েছে।
কয়েক মুহূর্ত সময় নিয়ে ইসমাম বলে ওঠে। আর ইউ শিওর? হুম। ইসমাম গাড়ি থেকে নেমে 4টা কদবেল কিনে গাড়িতে উঠে বসে আলোর হাতে দেয়। বাড়িতে এসে আলো প্রথমে গোসল করে নামাজ আদায় করে নেয়, তারপর বিছানায় বেশ আয়েশ করে বসে হাতের পেয়ালা থেকে কদবেল ভর্তা খেতে থাকে। রাত প্রায় 11টা বেজে গিয়েছে। আলোর ঘুম প্রয়োজন, তার রাত জাগলে চলবে না। বিছানা ঠিক করে টান টান হয়ে শুয়ে পড়ে সে। কিছুক্ষণ চুপচাপ শুয়ে থেকে ধীরে ধীরে ডান হাতটা নিজের তলপেটের উপর রাখে, ধরা গলায় বিড়বিড় করে বলে ওঠে, আজকেও তোর বাবা তোর কথা জানলো না রে। একটু থেমে আবারও বলতে থাকে একা একা, সবার মতো তুইও ভাবছিস আমি কাঁদছি না কেন, তাই না? আমি আসলে স্ত্রী হবার 15তম শর্ত পালন করছি। শাড়ির আঁচল কোমরে গুজে সামিনের ব্যবহৃত জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে ঘরে এসে ঘরটা একটু গোছগাছ করতে থাকে। ঋতু ইরফানকে নিয়ে এসে দরজার কাছে দাঁড়ায়। সে এইমাত্র হসপিটাল থেকে এসেছে। আলো ঋতুকে দেখতে পেয়ে এগিয়ে এসে ইরফানকে কোলে তুলে নিয়ে ইরফানের সাথে একা একা কথা বলতে থাকে। ঋতু আলোকে যত দেখছে ততই অবাক হচ্ছে। সামিনের অ্যাক্সিডেন্টের পর একটুও ভেঙে পড়েনি, কিন্তু এখন একটু বেশি অস্বাভাবিক লাগছে আলোকে। এতটা কাঠিন্যতা একজন স্ত্রীর সাথে যায় না। ইসমাম এসে দরজার বাইরে দাঁড়ায়, আলোর দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, হসপিটাল যাচ্ছি, তুমি যাবে ভাবি? আলো ইসমামের দিকে তাকিয়ে বলে, তোমার ভাইয়ার জ্ঞান ফিরেছে, কথা বলতে পারছে? না। তাহলে আমার গিয়ে কাজ নেই, গিয়ে ওই ভণ্ড লোকটার মুখ দেখব বসে বসে। আমার তো ওনার সাথে বোঝাপড়া আছে, যখন কথা বলায় অবস্থায় ফিরবে তখন আমাকে বলবে। ইসমাম চুপচাপ চলে যায়। ঋতু অবাক চোখে আলোকে কিছুক্ষণ দেখে ইরফানকে নিয়ে চলে যায়। আলো আবারও ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়ে, বিছানায় নতুন চাদর বিছিয়ে দেয়। ইদানিং সবকিছু নিয়ে মনটা কেমন খুঁতখুঁতে হয়ে গিয়েছে। অবশ্য সে জানে এই সময় হরমোনাল ইমব্যালেন্সের জন্য এমনটা হয়ে থাকে। মেজাজ খিটখিটে হয়ে যায়, অবসাদ ঘিরে ধরে। মন ভালো রাখার জন্য একটা পরিপাটি সুন্দর শোবার ঘর, কিছু ভালো বই এখন খুব জরুরি। ঘরটাকে গুছিয়ে নিয়ে লাইব্রেরি থেকে বেছে বেছে কিছু বই আনতে হবে। হুট করে বমি ভাব হতেই আলো দৌড়ে বেসিনের কাছে যায়। হড়হড় করে বমি করে চোখে মুখে পানির ঝাপটা দিয়ে বেরিয়ে এসে গোছানো বিছানাটা অগোছালো করে শুয়ে পড়ে। শরীরটা বিছানার সাথে মিলিয়ে যাচ্ছে যেন। চিত হয়ে শুয়ে সিলিংয়ের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে দীর্ঘ সময়। চোখের কার্নিশে হঠাৎ 2 ফোঁটা তরল জমা হয়। শাড়ির আঁচল দিয়ে মুছে ফেলে মনে মনে বলে ওঠে, কল্পনা করে রেখেছিলাম আপনাকে খবরটা দিতেই আপনি পাগলের মতো চিৎকার দিয়ে আমাকে আগলে নেবেন, কোলে তুলে উম্মাদের মতো আনন্দ করবেন, আদরে ভরিয়ে দেবেন আমার কপাল। আজ খবরটা জানার 48 ঘন্টা হয়ে গিয়েছে, অথচ আপনি এখনো জানলেন না। এক ফাঁকা ফাঁকা লাগছে, খুব ফাঁকা ফাঁকা লাগছে আমার মেয়র সাহেব, খুব। আপনার আছিয়া কেমন আপনার আদরশূন্য হয়ে পড়ে আছে দেখুন। দলের ছেলেরা কিছুক্ষণ পরপর তাদের ভাইয়ের খোঁজ নিতে ছুটে আসছে। রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক অ্যাসোসিয়েশনের লোকজন থেকে শুরু করে ব্যবসায়ীরা ছুটে আসছে। ফুয়াদ জামিল সবার সাথে কথা বলছে। আতাউর আলম আর রেহানা বেঞ্চিতে বসে আছে। রেহানা সেই তখন থেকে রাগে কাঁপছে। আতাউর আলম একটু পরপর স্ত্রীকে শান্ত থাকবার পরামর্শ দিচ্ছে। কি শান্ত হব আমি? ওটা কেমন মেয়ে, দিল এত শক্ত, স্বামীর প্রতি কোনো দরদ নেই। ওর শ্বশুর বাড়ির লোক কি ভাবছে বলো তো? শরীরটা হয়তো খারাপ। আমতা আমতা করে বলে ওঠে আতাউর আলম। কেমন মেয়ে জন্ম দিয়েছো তুমি? না আছে কোনো সহবত, না জানে কোনো আদব কায়দা, শরীর ভর্তি শুধু জেদ, স্বার্থপরতা। আমাকে বলছো কেন? জন্ম কি আমি একা দিয়েছি? রেহানা চুপ হয়ে যায়, কিছুক্ষণ পর বলে ওঠে, বিপদে স্বামীর পাশে না থেকে বাড়িতে গিয়ে আয়েশ করছে। অমন মেয়ে আমার ছেলের বউ হলে কবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। ফুয়াদ দূর থেকে রেহানা আতাউরকে দেখে ঈশিতার দিকে তাকিয়ে বলে, ওনাদের কি হয়েছে? ভাবি কেন হসপিটাল আসছে না, এর জন্য আন্টি আঙ্কেলকে রাগারাগি করছে। কথা হয়েছে আলোর সাথে? কেন আসছে না? অসুস্থ? ইলহাম পাশ থেকে উঠে গেল, বলে, না সুস্থ, জানি না কেন আসে না, কিছু জিজ্ঞেস করলে বলে জ্ঞান ফিরলে খবর দিও। আজ সকালে ইসমাম খাবার টেবিলে বসে জানতে চেয়েছে, জবাব না দিয়ে আচারের বৈয়ম নিয়ে উঠে গিয়েছে। ঈশিতার সামান্য খটকা লাগলেও কিছু চিন্তা করার আগেই ফুয়াদ বলে ওঠে, ডক্টর কি বলছে? স্টেবল, আল্লাহ সহায় হয়েছেন। চালতা, কাঁচা আম, তেঁতুল, আমরা, জলপাই, সব ধরনের আচার বয়মে সাজিয়ে রাখা। সবগুলো একটু একটু করে টেস্ট করে হাতে চালতার আচারের বয়মটা তুলে নেয়। টেবিলের উপর থেকে হুমায়ুন আহমেদের বহুব্রীহি বইটা নিয়ে বিছানায় এসে বসে পড়ে। সারাদিন বই পড়ে, আচার খেয়ে কাটে তার। মনটা সারাক্ষণ উতলা হয়ে থাকে মেয়র সাহেবের সাথে কথা বলার জন্য, কিন্তু সাহেবের জ্ঞান এখনো ফিরছে না। আলোর ধৈর্য পরীক্ষা করছে আসলে। ধৈর্যের পরীক্ষা কি ইয়াসার মির্জা একাই দেবে? এখন আলো একটু দিক।
উপন্যাসটা তাকে টানছে না। বইটা যথাস্থানে রেখে ঘুরে দাঁড়াতেই থমকে যায়, মাথাটা ঘুরছে। কপালে কিছুক্ষণ হাত চেপে রেখে হাতটা ধীরে ধীরে তলপেটে রাখে, বিড়বিড় করে বলে, তুই ছেলে না মেয়ে? প্লিজ ছেলে হোস না। আমি দুটো ইয়াসার মির্জাকে সামলাতে পারবো না। রাত প্রায় অর্ধেক ফুরিয়ে গেছে। ঘুম আসছিল না দেখে আলো অজু করে জায়নামাজে দাঁড়িয়ে যায়। তাহাজ্জুদ নামাজ আদায় করলে তার মনে সমস্ত অস্থিরতা দূর হয়ে যায়। মোনাজাত শেষ করে উঠে দাঁড়াতেই দরজায় ঠকঠক আওয়াজ হয়। জায়নামাজ যথাস্থানে রেখে দরজা খুলে দেখে ইসমাম দাঁড়িয়ে। হাতঘড়িটা পরে নিতে নিতে তাড়াহুড়ো করে বলে, ভাইয়ার জ্ঞান ফিরেছে, চলো। কথা বলতে পারছে? জ্ঞান ফিরেছে, কথাও বলতে পারবে। যাও তুমি, যখন কথা বলতে পারবে তখন এসে আমাকে নিয়ে যেও। ইসমাম কিছুক্ষণ অবাক চোখে আলোকে দেখে ঘর থেকে বেরিয়ে যায়। আলো দরজা বন্ধ করে জলপাইয়ের আচারের বয়মটা হাতে নিয়ে বিছানার উপর বসে পড়ে। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করতে গিয়ে দেখে পরিও দরজা থেকে তাড়াহুড়ো করে বের হচ্ছে। ইসমাম ম্লান হেসে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? পরি বিনয়ের সাথে বলে, হসপিটালে ভাইয়াকে দেখতে। ইসমাম হুট করেই বলে ওঠে, এসো, আমি পৌঁছে দিচ্ছি। আমিও ওখানে যাচ্ছি। পরি লাজুক হেসে সম্মতি দেয়। গাড়িতে ওঠার আগে দাঁড়িয়ে পড়ে। ইসমাম জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। পরি বলে, ঈশিতা আপুর ফোনের চার্জারটা নিতে ভুলে গিয়েছি। ঠিক আছে, যাও, আমি অপেক্ষা করছি। পরি মাথা নাড়িয়ে অন্দরমহলে চলে যায়। ইসমাম চুপচাপ বসে আছে গাড়িতে। কিছুক্ষণ পর পরি বেরিয়ে আসে ভেতর থেকে। মিররে ইসমাম পরীকে দেখছে। তাড়াহুড়ো করে হেঁটে আসছে মেয়েটা। ইসমামের হঠাৎ মনে হলো এক্ষুনি হুমড়ি খেয়ে পড়বে পরি। কথাটা ভেবে মিরর থেকে চোখ সরিয়ে নিয়ে কয়েক মুহূর্ত পরে আবারও মিররে চোখ রাখে। তখন দেখে পরি নেই। আশ্চর্য, মেয়েটা তো এইমাত্র আসতে দেখলো সে। দরজা খুলে বাইরে নেমে ইসমাম হতভম্ব হয়ে যায়। সে যেমনটা কল্পনা করেছিল পরি ঠিক সেভাবেই হুমড়ি খেয়ে পড়ে আছে। ইসমাম না চাইতে উচ্চ শব্দে হেসে ফেলে। পরি মাথা তুলে ইসমামের দিকে তাকিয়ে উঠে দাঁড়ায়। মুখটা এমন করে রেখেছে যেন সে কোনো অপরাধ করে ফেলেছে। ইসমাম হাসতে থাকে। হাসতে হাসতেই বলে ওঠে, তুমি কারো লাইফে সান্ত্বনা পুরস্কার হবে কিনা জানি না, তবে তুমি পৃথিবীতে এক পিসি। তোমার মতো সান্ত্বনা পুরস্কার কোনো পুরুষ আর কোথাও খুঁজে পাবে না। পরি ইসমামের কথায় রিয়াক্ট করে না, উল্টো তাকিয়ে আছে তার দিকে। এই লোকটার হাসি অসম্ভব সুন্দর। ইসমাম হাসি থামিয়ে পরির দিকে তাকিয়ে বলে, সরি হাসার জন্য। পরি নিচু স্বরে বলে ওঠে, আপনি আরও কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমি সালোয়ার কামিজটা বদলে আসি। ভাই বোনের মুখের দিকে তাকিয়ে ম্লান হাসে সামিন। সবাই চুপচাপ তার দিকে তাকিয়ে আছে। ফুয়াদ নীরবতা ভেঙে বলে ওঠে, তোর বিয়ের পর থেকে সবগুলো ভ্যাকেশন ট্রিপ আমার ক্যান্সেল করতে হয়েছে। তুই আমার সাথে এমন কেন করিস? সরি। মৃদু স্বরে বলে ওঠে সামিন। ঈশিতা বলে, আমরা আর শান্ত রিসেপশনটা ভেস্তে দিলে। তুমি এত খারাপ কেন ভাইয়া? সরি। মাথা ঘুরিয়ে ইসমামের দিকে তাকায় সামিন। ইসমাম পকেট থেকে সামিনের কার্ড বের করে বলে, ল্যাপটপটা ভেঙে ফেলেছ? সব টাকা আমি এই প্রজেক্টে লাগিয়েছিলাম। আপাতত এই কার্ডটা আমার কাছে থাকবে। আমার যখন ইচ্ছা হবে তখন দেব। মৃদু হেসে সামিন ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। তারপর মাথা ঘুরিয়ে আশেপাশে তাকায়। ঈশিতা বলে, ভাবিকে খুঁজছো? ভাবি আসেনি। সামিন আলোকে খুঁজছিল। তার খুব জানতে ইচ্ছা করছে আলো কি বলতে চেয়েছিল সেদিন রাতে। খুব জানতে ইচ্ছা করছে। ঈশিতার দিকে তাকিয়ে সামিন বলে ওঠে, তোদের ভাবি তোদের কিছু বলেছে? কি বলবে? কোনো গুরুত্বপূর্ণ কথা? ঈশিতা মাথা নাড়ায়। সামিন বলে, কিছুই বলেনি? আমার ব্যাপারে কিছুই বলেনি? বলেছে। ফুয়াদ বলে ওঠে। সামিন উৎসাহের সাথে বলে ওঠে, কি বলেছে? বলেছে তুই একটা ভণ্ড, অপদার্থ। সামিনের মুখটা শুকিয়ে যায়। ঠিক তখনই ইলহাম কেবিনে ঢুকে বলে, ভাবিকে নিয়ে এসেছি, তোরা বাইরে যা। মৃদু বাতাসে কেবিনে জানালার পর্দা নড়ছে। আলো সেদিকে একবার তাকিয়ে সামিনের দিকে তাকায়। সামিন একদৃষ্টে আলোর দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে খুবই অসুস্থ দেখাচ্ছে। ধীর পায়ে এগিয়ে গিয়ে আলো একটা চেয়ার টেনে সামিনের বেডের পাশে বসে। সামিনের চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলে, স্বামী হবার একটাই শর্ত, সেটা হলো সারা জীবন স্ত্রীকে আগলে রাখা, ভালোবাসা, আদর, যত্ন, আহ্লাদে নিজের কাছে মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখা। মাথার স্ক্রু ঢিলা হয়ে যাওয়া স্ত্রী ছেড়ে যেতে চাইলেও কখনোই তাকে যেতে না দেওয়া। এমন বড় বড় কাজই বলছিলেন না সেদিন। আর তারপর কি করলেন? নিজেই ছেড়ে যাচ্ছিলেন। এতটা অতিষ্ঠ করে দিয়েছিলাম আপনাকে আমি। সামিন ম্লান হাসে। আলো বলতে থাকে, নির্লজ্জ লোক, লজ্জা করে না এখন হাসতে? ইচ্ছে করছে আপনাকে। স্বামীর গায়ে হাত তুলতে নেই আছিয়া। মৃদু আওয়াজে বলে সামিন। আলো চুপচাপ তাকিয়ে থাকে কিছুক্ষণ সামিনের দিকে কঠিন দৃষ্টি দিয়ে। ক্ষণবাদেই সামিনের ডান হাতটা টেনে নিয়ে অসংখ্য চুমু খেতে থাকে সেই হাতে। চুমু খেতে খেতে চাপা কান্নায় ভেঙে পড়ে আলো। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় সামিন।
কয়েক মুহূর্তের আগের কঠিন রূপটা হঠাৎ এমন হয়ে গিয়েছে কেন? কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে সামিন বলে ওঠে। থামো থামো আলো। আলো থামে না। উম্মাদের মতো কাঁদতে কাঁদতে সামিনের হাতটা দু হাতে আগলে ধরে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলতে থাকে। শুনতে চাই না কি হয়েছিল, জানতে চাই না কি হচ্ছে, শুধু দেখতে চাই আমি। আমাদের আগামী দিনগুলো আপনাকে পাশে নিয়ে দেখতে চাই আমি। সামিন বাম হাতটা উঠিয়ে আলোর হাতের উপর রেখে নরম গলায় বলে। ভেঙে পড়েছিলে এইভাবে? আলো মাথা নেড়ে কাঁদতে কাঁদতে বলে। মোটেও না। স্ত্রী হবার 15তম শর্ত হচ্ছে স্বামীর বিপদে মনের জোর হারাতে নেই, সেটাই পালন করছিলাম। আর তাছাড়া আমি ভেঙে পড়লে আমাকে সামলাতো কে? আপনি যে ছিলেন না। আমার তো নিজেকে সামলাতে কেবল আপনাকেই প্রয়োজন। তবে এখন কাঁদছো কেন? আপনাকে সুস্থ দেখে একটু ভেঙে পড়তে ইচ্ছে হলো। সামিন ম্লান হাসে। আলো সামিনের চোখে চোখ রেখে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে। ভেঙে পড়লে আরেকজনের যে খুব কষ্ট হতো, তখন তো আপনিও কষ্ট পেতেন। সামিন আলোর কথা বুঝতে না পেরে বলে। মানে? আলো চোখের পানি মুছে লাজুক হাসি হাসে। সামিনের ডান হাতটা টেনে নিজের পেটে চেপে ধরে বলে ওঠে। কেউ আসতে চলেছে মেয়র সাহেব, আপনি যাকে খুব করে চাইতেন। সামিন বোকার মতো আলোর দিকে তাকিয়ে আছে। তার এখন কি করা উচিত? আলো সামিনের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে। খুব ইচ্ছে করছে তাই না আমাকে কোলে নিয়ে আদর করতে? কি লাভ? সে পথ তো নিজেই বন্ধ করে দিয়েছেন। পা দুটোর কি হাল করেছেন। আপনার পা ঠিক হতে হতে আমাদের বাচ্চা হাঁটতে শিখে যাবে সম্ভবত মেয়র সাহেব। কি? সামিনকে খোঁচা মেরে কথা বলতে বলতে আলো খেয়াল করলো না তার সামনে বেডে বসে থাকা মানুষটা কত আবেগী হয়ে উঠেছে, কতটা ছটফট করছে তার ভেতরটা আলোকে জড়িয়ে ধরার জন্য। আলো সামিনের দিকে তাকিয়ে বলে। সামিন গলার স্বর স্বাভাবিক রেখে বলে। এদিকে এসো। আলো চেয়ার থেকে উঠে গিয়ে বেডের এক পাশে বসে। সামিন বলতে থাকে। আমাকে জড়িয়ে ধরো শক্ত করে। আলো সামিনকে জড়িয়ে ধরে কিছুক্ষণ দুজনে চুপচাপ থাকে। সামিন নরম গলায় বলে ওঠে। আমি আর ওভাবে গাড়ি চালাবো না কখনো। আলো চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বলতে শুরু করে। কি বলেছি বুঝতে পেরেছেন? শুধু ভবিষ্যৎ নিয়ে ভাববো আমি। আপনি এমপি ইলেকশন লড়বেন, স্ত্রী হিসেবে সব সময় আমি আপনার পাশে থাকব। রাজনীতি করবেন, আমাকে সময় দেবেন, বাচ্চাকে সময় দেবেন, ভাই বোনকে দেখবেন। সামনে আমাদের কত কাজ। ঈশিতার রিসেপশন, ইসমামের জন্য মেয়ে দেখা, ইহানের সুন্নতে খতনা, আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, কত কাজ সামনে আমাদের দুজনের। ওই বাড়ির অভিভাবক আমরা দুজন। আমাদের ঠিক থাকতে হবে না বলুন? এই পর্যন্ত বলেই আলো থেমে দু হাতে সামিনের গাল আগলে ধরে সামিনের চোখে চোখ রেখে বলে। বলুন আমাদের ঠিক থাকতে হবে না? আমরা কি ও বাড়ির অভিভাবক নই? কিছুক্ষণ চুপ করে থেকে সামিন মাথা নাড়ায়। আলো আবারও সামিনকে জড়িয়ে ধরে। সামিন আবেশে দু চোখ বন্ধ করে ফেলে। আলো বলতে থাকে। এবার আমার সাথে শপথ বাক্য পাঠ করতে থাকুন মেয়র সাহেব। সামিন দু চোখ বন্ধ করেই বলে ওঠে। কেমন শপথ বাক্য? যা বলবো সাথে সাথে বলবেন। বলুন। আমি ইয়াসার মির্জা শপথ করিতেছি যে। আমি সামিন ইয়াসার মির্জা শপথ করিতেছি যে। আমি আমার বউয়ের একান্ত বাধ্য স্বামী হয়ে থাকিব এবং জীবনের প্রতিটা পদক্ষেপে তার কাছ থেকে মতামত নেব। সামিন হেসে আলোকে রিপিট করে। আলো বলতে থাকে। আমি ইয়াসার মির্জা এও শপথ করিলাম যে আমার দুই ভাই ইলহাম এবং ইসমাম, বাবা মায়ের অবর্তমানে আমি তাদের একমাত্র অভিভাবক। আমার যথাসাধ্য চেষ্টা থাকিবে তাদের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে দেয়া এবং তাদের আগলে রাখার, তাদের জীবনের সামনের পথগুলো পাড়ি দিতে তাদের পথ প্রদর্শক হওয়া। সামিন বাহাতে আলোকে আগলে ধরে রিপিট করে কথাগুলো। আলো বলে। আমার ছোট্ট বোন ঈশিতা এবং ভগ্নিপতির সহিত আজীবন সুসম্পর্ক বজায় রাখিব। সামিন হেসে রিপিট করে। আলো থেমে গিয়ে সামিনের দিকে তাকায়, কপাল কুঁচকে বলে। হাসতেছেন কেন আপনি? আমি কি মজা করছি? না। সকালের কড়া মিষ্টি রোদ এসে জানালা থেকে সরাসরি কেবিনের ভেতরে প্রবেশ করে। সামিনের গালে রোদের স্পর্শ লাগতেই তার চোখ নাক মুখ কুঁচকে যায়। আলোর দিকে তাকিয়ে বলে। যাও তো, গিয়ে জানালা বন্ধ করে পর্দা টেনে দিয়ে এসো তো। কেন? আলোটা ভালো লাগছে তো। সামিন ম্লান হেসে আলোর হাত ধরে বলে। আমার জীবনে আলো আছে তো, আমার আর ওই আলোর প্রয়োজন নেই। ক্যালেন্ডারের পাতায় টিক চিহ্ন এঁকে দিয়ে আরও একটা দিনের সমাপ্তি ঘটায় আলো। আজ 29 এপ্রিল, ডেলিভারির তারিখ 4 মে। মাত্র 5 দিন হাতে সময়।
অভিজ্ঞদের মতানুযায়ী আলোর শারীরিক যন্ত্রণা একটু একটু করে শুরু হওয়ার কথা, কিন্তু আলো তেমন কিছুই টের পাচ্ছে না। অবশ্য দিনে অসংখ্যবার একজন দুষ্টু প্রাণ নিয়ম করে ফুটবল খেলছে পেটের মধ্যে। মাকে জানাচ্ছে, মা আমি আসছি, তুমি আর বাবা তৈরি তো? দরজায় ঠকঠক আওয়াজ হয়। খোলার আগে আয়নায় একবার নিজেকে দেখে নেয় আলো, তারপর দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে থমথমে মুখে দাঁড়িয়ে থাকে আলো। সামিন এদিক ওদিক তাকিয়ে আলোকে শুরুতে একটা চুমুকে ঘরে ঢুকে দরজা চাপিয়ে দেয়। আলো গম্ভীর হয়ে আছে। সামিন আলোর হাত ধরে টেনে নিয়ে নিজে বিছানায় বসে আলোকে কোলে বসায়। আলোর আগে দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে সামিন। আলোর পেটে হাত রেখে আদুরে কণ্ঠে বলে, জ্বালিয়েছে নাকি আজ খুব? মেজাজ এত চটে আছে কেন? আলো সামিনের হাত সরিয়ে দিয়ে বলে, আপনি আমাকে না জানিয়ে ডক্টর আফসানার সাথে কথা বলেছেন? সামিন আলোকে উঠিয়ে নিজেও উঠে দাঁড়ায়। হাতঘড়ি খুলে টেবিলের উপর রাখতে রাখতে বলে, কেন? আচ্ছা, আপনি কেন বুঝতে চাইছেন না আমি একটা নর্মাল ডেলিভারি চাই? আপনি এত জেদ করছেন কেন? যে তো তুমি করছো। যেখানে তোমার শরীর বুঝতে চাইছে না সেখানে আমি বুঝে কি করব? বাড়াবাড়ি করবে না আলো, একদম বেবি সি সেকশনের মাধ্যমেই হবে। আলোর ইচ্ছে করছে রাগে নিজের চুল ছিঁড়তে, কিন্তু তাকে উত্তেজিত হলে চলবে না। সামিন গায়ের মুজিব কোট খুলে পাঞ্জাবির হাতা গুটিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নেয়। আলো তোয়ালে বের করে দাঁড়িয়ে আছে। পরি দরজার বাইরে এসে দাঁড়ায়, মৃদু আওয়াজে বলে, আসবো ভাবি? কেন, কি কাজ? কাটকাট বলে ওঠে আলো। পরি চুপচাপ ঘরে ঢুকে দাঁড়িয়ে থাকে। আলো তার দিকে শীতল দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। পরি আলোর দৃষ্টি দেখে ভয় পেয়ে যায়। আমতা আমতা করে বলে ওঠে, ভাইয়া এসেছে? ভাইয়ার জন্য এই ঘরে আসনি। কেন এসছো ঝেড়ে কাশো? ইসমাম পাঠিয়েছে? কেন, ওর সাহস নেই তোমাকে দিয়ে পথে শিশির কাটায়? পরি নিচু স্বরে বলে ওঠে, তোমার কাছে বলতে নাকি উনি লজ্জা পায়। আলো চুপ করে থেকে বলে ওঠে, তিনবার মানুষটাকে দুজন মিলে ফিরিয়ে দিয়েছো। এখন এতদিন পরে মনে হচ্ছে তোমরা দুজন দুজনকে পছন্দ করো। আমাদের বললে আর আমরা নাচতে নাচতে রাজি হয়ে যাব? কি ভাবো কি আমাদের? পরি চুপ করে থাকে। কেন যে লাজ শরমের মাথা খেয়ে এখানে এলো? আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে ঠোঁট টিপে হেসে নেয়। তারপর কণ্ঠে গাম্ভীর্যভাব এনে বলতে থাকে, আমাকে বলেছো এই কথা ইয়াসার মির্জাকে বলতে যেও না, কাঁচা খেয়ে নেবে দুটোকে। আরেকটা কথা, তোমার না সামনের মাসে এক্সাম? তুমি পড়াশোনা বাদ দিয়ে ভাবি, উনি চাইছিলেন আমেরিকা যাওয়ার আগে বিয়ে সে আর হচ্ছে? যাও এখান থেকে। পরি মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে আসে। সামিন ওয়াশরুম থেকে বেরিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, কে এসেছিল? পড়ি। আবার কি? সেই এক গান। সামিন মৃদু হেসে ফেলে। আলো বলে ওঠে, বলছিলাম কি, এবার একটু কঠোর হয়ে যাচ্ছি না আমরা ওদের প্রতি? ওরা তো ওদের জায়গায় ঠিক। দেখুন, এটা 2023 সাল। আমরা জোর করে দুজনের বিয়ে দিয়ে দিলাম আর ওরা সংসার করতে শুরু করলো। এটা তো আশা করলে চলবে না। তার চেয়ে দুজন নিজেরা ধীরে ধীরে একে অপরের প্রতি অনুভূতি জড়ো করেছে। এটাই তো ভালো হয়েছে, তাই না? আর সবাই কি আলো নাকি যে জোর করে বিয়ে হলেই মানিয়ে নেবে? শেষের লাইনটা সামিনকে খোঁচা মেরে বলে আলো। সামিন আলোকে টেনে নিজের কাছে এনে বলে, আচ্ছা, মানিয়ে নিয়ে খুব দুঃখ হচ্ছে দেখছি। দুঃখ না, কষ্ট হচ্ছে। আমার পেটে কষ্ট হচ্ছে, লাথি দিচ্ছে। চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে আলো। সামিন তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে পড়ে। পেটের উপর থেকে শাড়ির অংশটা সরিয়ে উন্মুক্ত পেটে চুমু খায়। পেটে কান পেতে উচ্ছ্বসিত গলায় বলে, ওয়েল ডান আম্মা। কিন্তু আম্মা, এখন যত পারেন শায়েস্তা করে নিন মাকে। বাইরে এলে আর পারবেন না মায়ের সাথে। আমি যেমন পারি না, সবাইকে লেজে গোবরে করে রাখে এই মহিলা। আলো হাত দিয়ে মুখ চেপে হাসছে। সামিন মাথা তুলে আলোর দিকে তাকায়, উঠে দাঁড়িয়ে বলে, ভুড়ি ভুড়ি ম্যাটারনিটি ড্রেস এনে দেওয়া হয়েছে, তারপরও শাড়ি কেন পরো? একটু আরামদায়ক কিছু পরো। আলো ম্লান হেসে বলে, মাত্র 10 ঘন্টা কাছে পাই আপনাকে, তার মধ্যে 8 ঘন্টা ঘুমান, বাকি থাকে 2 ঘন্টা। ওই 2 ঘন্টা একটু সেচে কুচে আপনার সাথে থাকতে ভালো লাগে মেয়র সাহেব। সামিন আলোকে আগলে নিয়ে বলে, তুমি আমাকে এখনো মেয়র সাহেব কেন ডাকো? তোমার স্বামী একজন সাংসদ, সেটা ভুলে যাও নাকি? সে আপনি সংসদ, মন্ত্রী, মিনিস্টার যাই হন না কেন, আমার কাছে আপনি বারবার আমার মেয়র সাহেব থাকবেন। সামিন মৃদু হেসে আলোর কপালে চুমু খেয়ে বলে, তুমি খুব রাগ করো আমি তোমাকে সময় দিতে পারি না বলে, অথচ আমি কথা দিয়েছিলাম সব সময় তোমার পাশে থাকবো। মোটেও রাগ করি না। আচ্ছা, আজ খবরে দেখলাম কবির আলমগীরকে কানাডা
বাড়িতে ঢুকতে না দিতে ওখানকার বাংলাদেশি অভিবাসীরা অ্যাম্বাসিতে আন্দোলন করেছে। ও এখন কোথায় পালাবে? কোথায় আবার? ইতালি, ওর ছোট ভাইয়ের কাছে। জুইও তো সেখানে, ওখানকার একজন বিজনেসম্যানকে বিয়ে করে নিয়েছে। আর জাবির, ওর তো সাজা এখনো শেষ হয়নি। তবে ওর ফুপা ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী, চেষ্টা চালাচ্ছে। আলো শুকনো গলায় বলে। ওকে জামিন দিয়ে দেবে? এত বড় একটা স্ক্রাউন্ডলকে? সামিন আলোর দিকে তাকিয়ে বলে। ওকে স্কাউন্ডেল বলছো? আমার গায়ে লাগছে। ও মা, তা কেন? ওই তো, আমিও তো তোমাকে তুলে এনেছিলাম। আলো সামিনের দিকে তাকিয়ে থাকে। সামিন হেসে ফেলে, তারপর আলোর গালে একটা চুমু খেয়ে বলে, আমি খেতে যাচ্ছি, তুমি রেস্ট নাও। পেছন থেকে জাপটে ধরতেই ঈশিতা লাফিয়ে ওঠে প্রথমে, তারপর নিজেকে ধাতস্থ করে শান্তকে একটা ধমক দিয়ে বলে, কি হচ্ছে কি? সব সময় এভাবে জাপটে ধরো কেন? মনে হয় যেন লাফিয়ে লাফিয়ে চোর ধরছো। শান্ত নিস্তেজ গলায় বলে, বাপের বাড়ি আসলে দেখছি গলার জোর খুব বেড়ে যায়, বাড়িতে তো খুব প্রতিভক্তি দেখাও। ঈশিতা হেসে ফেলে। শান্তর গলা থেকে টায়ের নট খুলতে খুলতে বলতে থাকে, এলে কেন? একা একা অত বড় বিছানায় আমি ঘুমোতে পারি না, এমনিতেই তোমার বাপের বাড়ি আসার আমার কোনো শখ নাই। ঈশিতা বলে, সেটা খুব বোঝা হয়ে গিয়েছে আমার। শান্ত এগিয়ে গিয়ে ঈশিতার কোমর জড়িয়ে ধরে ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, কি ব্যাপার, আজ একটু বেশি সুন্দর লাগছে দেখছি। এমন সময় ইসমাম ঘরে ঢুকে পড়ে। শান্ত আর ঈশিতা লাফিয়ে দুজন দুদিকে সরে দাঁড়ায়। ইসমাম বোকার মতো দাঁড়িয়ে থাকে। ঈশিতা চেঁচিয়ে ওঠে, নক করে ঢুকতে পারিস না স্টুপিড? তুই কি বড় হবি না? শান্ত বিরক্ত ভঙ্গিতে বলে, এজন্য তোমার বাপের বাড়ি আমি আসতে চাই না। তো আসো কেন? নেমন্তন্ন ছাড়া শ্বশুর বাড়িতে কোনো জামাই এত ঘন ঘন আসে, এটা তোমায় না দেখলে জানতামই না। তোমার ভাইদের দেখেছো কখনো ঘন ঘন শ্বশুর বাড়ি যেতে? ইসমাম ঠান্ডা গলায় বলে, আমি তো আমার বউয়ের প্রপার্টি বুঝে নিতে আসি। হাসতে হাসতে শান্ত বলে। ঈশিতা কপাল কুঁচকে ইসমামকে বলে, তুমি কি বলছিস? দুলাভাই বল, তোর আপনি বল। তুই আমার থেকে 3 মিনিটের বড় মাত্র, আমার আপুনস। শান্ত গা থেকে ব্লেজার খুলতে খুলতে বলে, তো শালা কি দরকারে এলে এই ঘরে? ইসমাম দরজা চাপিয়ে তাদের দিকে এগিয়ে যায়। ঈশিতা বলে, কি আবার সেই ঘ্যান ঘ্যানানি? আমার কাছে এসে কোনো লাভ নেই, আমি কিছু পারবো না। শান্ত দুই ভাই বোনের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, কি পরির ব্যাপারে? তো ইয়াসার মির্জার সাথে কথা বললেই তো হয়, এত ভয় পাওয়ার কি আছে? কে কথা বলবে? তুমি বলবে। ভাইয়া 3-3বার ওদের বিয়ের কথা উঠিয়েছে, ওরা 3-3বার ভাইয়াকে রিজেক্ট করেছে, এখন আর ভাইয়া মানবে না। ইয়াসার মির্জার রাগ সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। ঈশিতা শান্তর দিকে তাকিয়ে বলে। শান্ত বলে, শালা বাবু, আমেরিকা যাওয়ার আগে অন্তত যদি আংটি বদল করে রেখে যেতে তাহলে বেশ ভালো হতো। 6 মাস পরে আমেরিকা থেকে ফিরলে না হয় বিয়েটা দিয়ে দিতাম। ইসমাম চুপ করে দাঁড়িয়ে আছে। ঈশিতা বিরস মুখে বলে, সেটা কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? উইল বেল দ্য ক্যাট। আমি তো পারবো না বাবা, বড় ভাবি যেখানে পারছে না সেখানে আমি তো দুধ ভাত। ইসমাম চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। করিডোর থেকে নিজের ঘরে যাওয়ার পথে পরীর সাথে দেখা। দুজন দুজনকে দেখে অন্যদিকে তাকিয়ে হাঁটতে থাকে, তারপর পাশ কাটিয়ে চলে যায়। ইসমামের প্রজেক্টের ব্যস্ততা, পরীর লেখাপড়ার ব্যস্ততায় যেটুকু কথা হয় তা ফোন কল কিংবা মেসেজে। সামনাসামনি কখনোই অনুভূতি ব্যক্ত করা হয়ে ওঠেনি কারো। খাবার টেবিলে পিনপতন নীরবতা বিরাজ করছিল। ইলহাম ইরফানকে নিয়ে নিস্তালায় লিভিং রুমে পায়চারি করছে। ইরফানের 11 মাস পূর্ণ হতে চলেছে। বাবা তাকে ছড়া শোনাচ্ছে, সে হাসতে হাসতে কুটি কুটি হচ্ছে। খাবার টেবিলে খেতে বসেছে সামিন, শান্ত, ইসমাম। ঈশিতার ঋতু পরিবেশন করে দিচ্ছে। খেতে বসে সামিন আর চোখে ইসমামের দিকে এক পলক তাকায়। কিছু সময় পরে ইসমামকে শুনিয়ে শুনিয়ে ঋতুকে উদ্দেশ্য করে বলে ওঠে, পোনা চাচা গ্রাম থেকে ফোন দিয়েছিল, পরীর জন্য একটা ছেলে দেখেছে, ছেলে ডাক্তার, বয়স বেশি না, ভালো ঘরের। পরীর ছবি দেখেই বেশ পছন্দ করে ফেলেছে। ইসমাম খাওয়া থামিয়ে ভাইয়ের দিকে তাকায়। সামিন ইসমামের দৃষ্টি উপেক্ষা করে বলতে থাকে, ছেলের ঠিকানা দিয়েছে আমায়, ভাবছি কাল দেখা করব। পোনা চাচা বৃদ্ধ হয়ে যাচ্ছে, একমাত্র মেয়েকে নিয়ে তার অনেক ইমোশন, তাই বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেই। কি বলো ঋতু? তোমার ভাবিও সবসময় বলে। ঋতুর ভাসুরের থেকে চোখ সরিয়ে ইসমামের দিকে তাকায়। শান্ত আর ঈশিতাও খাওয়া থামিয়ে ইসমামের দিকে তাকিয়ে থাকে।
ইসমামের খাওয়া হয়ে গিয়েছে, তাই জলদি জলদি হাত ধুয়ে উঠে পড়ে। সামিন চুপচাপ খেতে থাকে। হঠাৎ করে ফোনের ভাইব্রেশনের শব্দে তাকে টেবিলের উপর ইসমামের ফোনটা দেখতে পায়। ফোনটা ভুলে ফেলে রেখে গিয়েছে। সামিন হাত বাড়িয়ে ফোনটা তুলে নিয়ে স্ক্রিনে চোখ রেখে বলে, সান্ত্বনা পুরস্কার, এটা আবার কেমন নাম? কে ফোন দিচ্ছে ইসমামকে? ইসমাম দ্রুত পায়ে ছুটে এসে ছো মেরে সামিনের হাত থেকে ফোন কেড়ে নিয়ে চলে যায়। সামিন সবার মুখের দিকে তাকায়। সান্ত্বনা পুরস্কার কে আবার? সে বুঝতে পারছে না। ঈশিতার শান্ত হাসি চাপিয়ে রেখে চুপচাপ খাচ্ছে। ইরফানের পাশে ঘুমন্ত ইহানকে শুইয়ে দেয় ইলহাম। ইহান এতক্ষণ আলোর কাছে ঘুমিয়েছিল, সেখান থেকেই তুলে আনা হয়েছে। ইলহাম ঋতুর দিকে তাকিয়ে বলে ওঠে, আমাদের জন্য বিছানায় আর কোনো জায়গা রইল না যে ঋতু। মেঝেতে বিছানা পাতবো। সেটাই করো। দুজনে কিভাবে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে দেখো। ভাবটা এমন যেন এই মুল্লুক আমার। দুটোর মধ্যে একটা গুন্ডা গুন্ডা ভাব আছে। আমি খেয়াল করেছি বড় বাবার মতো হবে দুজন, সম্ভবত পলিটিশিয়ান। হ্যাঁ, তেমনই হোক, বাবার মতো রেপিস্ট না হলেই হলো। ইলহাম থমথমে মুখ নিয়ে ঋতুর দিকে তাকায়। ঋতু হাসতে হাসতে বলে, দুঃখিত, এই কান ধরলাম, আর বলবো না। ইলহাম কোনো কথা না বলে বড় আলমারি থেকে ম্যাট্রেস বের করে মেঝেতে বিছিয়ে দেয়। ঋতু সুন্দর একটা বিছানার চাদর বিছিয়ে দেয়। ইলহাম একটা বালিশ এনে রাখে। ঋতু ইলহামকে দেখে হাতে হাতে সব কাজে ঋতুকে সাহায্য করার চেষ্টা করে। ইরফানের দেখভাল করতে সব সময় সচেষ্ট থাকে। চেহারায় কেমন একটা মুরব্বি মুরব্বি ভাব এসেছে। পোশাক আশাকের স্টাইল নিয়ে অতটা ভাবে না আগের মতো। 9টা 5টা অফিস করে বাড়িতে এসে একটা টি শার্ট আর ট্রাউজার পরে ইরফানকে নিয়ে হাঁটাহাঁটি করে ইহানকে পড়তে বসায়। ফোন ঘাটে না, আগের মতো ক্লাবে যায় না। ঋতু কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসে। ইলহাম ঋতুর দিকে তাকিয়ে বলে ওঠে, এটা কি পড়েছো? ঋতু নিজের দিকে তাকিয়ে ইলহামের দিকে তাকায়, তারপর বলে, কেন, নাইট ড্রেস? ইলহাম তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পরে বলে, শাড়ি পরো। কেন, ভাল লাগছে না? ঝুঁই পড়লে তো তখন নিশ্চয়ই মুগ্ধ হয়ে দেখতেন। ইলহাম ঋতুর দিকে কিছু সময় তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে, জুঁইতে নাইট ড্রেস পরতে হয় বয়ফ্রেন্ডকে মুগ্ধ করতে। ঋতুরা শাড়ি পরেই স্বামীকে মুগ্ধ করতে পারে। ঋতু গিয়ে নাইট ড্রেস পাল্টে একটা সুতির শাড়ি পরে আসে। ইলহাম কিছুক্ষণ তাকিয়ে ঋতুকে দেখে বলে ওঠে, ঘুম আসছে না, চলো বারান্দায় গিয়ে বসি। প্রায় 30 মিনিট যাবৎ কানের সাথে ফোনটা চেপে ধরে রেখেছে। গম্ভীর কণ্ঠে শুধু হুঁ হাঁ করে যাচ্ছে। আলো জানালার কাছে দাঁড়িয়ে জ্যোৎস্না দেখছিল। মাথা ঘুরিয়ে সামিনকে এক পলক দেখে তার দিকে এগিয়ে আসে। পেটে হাত চেপে ধীরে ধীরে তার পাশে বসে তার কাঁধে মাথা রাখে। সামিন ফোনে কথা বলতে বলতে তাকে আগলে নেয়। দীর্ঘ সময় পরে ফোন কেটে আলোর দিকে তাকিয়ে নরম গলায় বলে, কি হয়েছে? শরীর খারাপ করেছে? না, তা পায়ে কেমন একটা করছে শুধু। সামিন উঠে আলোকে বিছানায় উঠিয়ে তার হাত পায়ের তালুতে মেসেজ করে দিতে থাকে, আলোর বারণ সত্ত্বেও। কার সাথে এতক্ষণ কথা বলছেন আপনি? মোটে 2 ঘন্টা আপনার সাথে কথা বলার সময় পাই। তার ভেতর থেকেও আধা ঘন্টা আপনি যদি রাজনীতিকে দিয়ে দেন তাহলে তো সেটা মানা যায় না। আজ ক্ষমা করে দাও। আসলে জেলা দল থেকে অনেককে ছাঁটাই বাছাই করতে হচ্ছে, নয়তো দলকে ডুবিয়ে ছাড়তো কবির আলমগীরের মতো। সভাপতি হতে না হতেই ক্ষমতা দেখাতে শুরু করে দিয়েছেন। না, জনগণের কল্যাণে করতে হচ্ছে। এরা হচ্ছে কালকে ওঠে। একসময় নিজেদের স্বার্থ চরিতার্থে আমাকে দল থেকে বের করতে চেয়েছিল। আলো কিছুক্ষণ সামিনের দিকে তাকিয়ে থেকে বলে, আচ্ছা, আপনি কখনো দুর্নীতি করেন না? রাজনীতিতে কেউই 100% সৎ থাকতে পারে না। সামিন হেসে ফেলে। হাসতে হাসতে বলে, ছোটখাটো দুর্নীতি করা হয়, একেবারে যে করি না এমন নয়। আলো শীতল চোখে সামিনের দিকে তাকিয়ে থাকে। সামিন উচ্চ শব্দে হাসছে। আলোর গালে হাত বুলিয়ে দিয়ে বলে, দুর্নীতি করলে আজ কানাডায় একটা বাড়ি থাকতো, বউয়ের নামে 4-5টা ব্যাংক অ্যাকাউন্ট থাকতো। অবশ্য সবে তো সব শুরু, দেখি কি হয়। কানাডায় বাড়ি করার কি প্রয়োজন? আমাদের শান্তিনীরের বাড়িতে কি শান্তি কম পড়েছে? এই দেখো, এখন তুমি কিন্তু রাজনীতি নিয়ে পড়ে আছো। আলো প্রসঙ্গ পাল্টে বলে ওঠে, কালকে আপনি ব্যস্ত থাকবেন? হ্যাঁ, কাল অপোজিশন পার্টির সাথে বৈঠক আছে। কেন, কোন আনন্দে? প্রেস ক্লাবে ভাঙচুরের ঝামেলা নিয়ে বসতে চাচ্ছি, একটা মধ্যস্থতা করা দরকার। ফের ওই সাগর নিজের গদিতে শক্তপোক্ত হয়ে বসেছে। মাঝখানে যখন হজ করতে গিয়েছিল তখন বেশ অবাক হয়েছিলাম। ভাইয়ের মৃত্যু, শমসের ভুইয়ার স্ট্রোকের পরে বিছানা নেওয়া, ভেবেছি আর মাথা তুলে দাঁড়াতেই পারবে না। এখন তবে ওকে নিয়ে যে আমার ভয়, সাংঘাতিক একটা লোক। সামিন হেসে ফেলে, তারপর বলে, আমি তো খুশি হয়েছি। কেন?
আলো অবাক হয়ে জানতে চায়। সামিন বলে, রাজনীতির পথটা স্মুথ হলে মজা কোথায়? ওর মতো নির্লজ্জ বিষাক্ত প্রতিদ্বন্দ্বী দরকার। হাড্ডাহাড্ডি লড়াই না হলে ভালো লাগবে না। আলো তাকিয়ে আছে সামিনের কথা শুনে। সামিন বলতে থাকে, তাছাড়া গল্প কি এখানে শেষ? গল্প চলতে থাকবে প্রজন্ম থেকে প্রজন্ম। না ও ওর গদি ছাড়বে, না আমি আমার গদি ছাড়ব। আমাদের ছেলেমেয়েরাও ওর ছেলেমেয়ের সাথে লড়বে। আলো বিরক্তিতে মুখ দিয়ে চকারান্ত শব্দ করে বলে ওঠে, কখনোই না। আমি ইহান, ইরফান আমাদের মেয়ে বা এই পরিবারের কোনো ছেলে মেয়েকে রাজনীতিতে জড়াতে দেব না। ওরা ডক্টর হবে, গবেষক হবে। না, ওরা পলিটিশিয়ানই হবে। ইহান, ইরফান আমার প্রতিদ্বন্দ্বীদের মেয়েদের তুলে এনে বিয়ে করবে। ভাবা যায় কতটা থ্রিলিং হবে ব্যাপারটা? হাসতে হাসতে বলে সামিন। আলো কপাল কুঁচকে কটমট দৃষ্টি দিয়ে তাকিয়ে বলে, হ্যাঁ, খুব থ্রিলিং। আর আপনার কন্যা যদি আপনার কোনো প্রতিদ্বন্দ্বী ছেলের সাথে ভেগে যায়, তাহলে ব্যাপারটা আরও থ্রিলিং হবে। সে দেখা যাবে। আগে আমাদের গল্প শেষ হোক, তারপর না হয় ওদের গল্প শুনবো। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, এসব বাদ দিন। আপনি ইসমাম আর পরীর বিয়েটা কেন দিচ্ছেন না? অনেক তো নাটক করলেন, এবার বিয়ে দিয়ে দিন। আলোকে শুইয়ে দিয়ে সামিন পাশে কাত হয়ে শুয়ে আলোকে আগলে ধরে বলে, পরীর এক্সাম শেষ হোক, নিজেদের মধ্যে বোঝাপড়া অনেক আরও দৃঢ় করুক। ধৈর্যের পরীক্ষা কি সামিন ইয়াসার মির্জা একা দেবে? সবাই দিক। পুরো প্রজেক্টে আরও একবার রিভিশন দিয়ে ইসমাম ফোনটা হাতে নেয়। রাত প্রায় 12টা বেজে গিয়েছে। প্রেম মানুষের জীবনে কতবার আসে রে? পরি ফোনের নোটিফিকেশনের শব্দে হাতের একাডেমিক বইটা পাশে সরিয়ে ফোনটা হাতে নিয়ে ইসমামের মেসেজটার দিকে তাকিয়ে থাকে। এই লোকটার নিত্যদিনের কাজ হলো কথোপকথন ও কোনো অদ্ভুত অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করা, যার উত্তর দেওয়া পরির সাধ্য নয়। সে কিছু একটা চিন্তা করে মেসেজটার উত্তর পাঠিয়ে দেয়। যতবার মানুষের সান্ত্বনা পুরস্কার পেতে ইচ্ছে করে, ততবারই জীবনে প্রেম আসে। প্রেম বড্ড সস্তা ব্যাপার, ইসমান মির্জা। ইসমাম পরির উত্তর দেখে কিছুক্ষণ হাসে, তারপর বলে, এর জন্য বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। পরি কোনো উত্তর দেয় না। ইসমাম লেখে, ঘুমাও, বেশি রাত জাগলে মারুফা চাচির বহুত এসে আড্ডা দিতে চাইবে তোমার সাথে। আসবে না, আয়াতুল কুরসি পড়েছে। ইসমাম হেসে ফেলে লিখতে থাকে, বুদ্ধিশুদ্ধি আগের থেকে একটু বেড়েছে। হুট করে অসহ্য লাগতে শুরু করেছে, প্রচণ্ড ঘামছে। মাথা ঘুরিয়ে দেখতে পায় সামিন গভীর ঘুমে আচ্ছন্ন। আলো ধীরে ধীরে উঠে বসে। খুবই অস্থির লাগতে শুরু করেছে তার। রেহানার কাছে যেমনটা শুনেছে সেরকম অনুভূতি হচ্ছে। সামিনকে ডাকতে গিয়েও ডাকে না। লোকটা যদি ভয় পেয়ে হসপিটালে নিসি সেকশন করিয়ে দেয়, ওই মাথা খারাপ লোককে ডাকা যাবে না। হতে পারে এটা ফলস পেন। আলো পেটে হাত চেপে ধীর পায়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে কিছুক্ষণ পর বেরিয়ে এসে চাপা স্বরে চেঁচাতে থাকে। সামিনের কানে প্রথমে এসে চিৎকার পৌঁছায় না, পর মুহূর্তে লাফিয়ে উঠে আলোর কাছে ছুটে গিয়ে আলোকে ধরে। কি হয়েছে? কি হয়েছে? আলো দাঁত চেপে বলতে থাকে, ঋতুকে ডাকুন, পরীকে ডাকুন শীঘ্রই। ওদের কেন? আমাকে বলো। আপনি কি মেয়ে? শীঘ্রই ওদের ডাকুন, পাগল লোক কোথাকার। চেঁচিয়ে উঠে আলো। শান্তকে দেখে ঈশিতা কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। শান্ত ঘাবড়ে যাওয়া মুখ করে বলে, কি কি করলাম আমি? তুমি আবার লুঙ্গি পরছো? হ্যাঁ পড়েছি তো। আচ্ছা, তোমার এই লুঙ্গির সাথে কি সমস্যা একটু বলো তো? লুঙ্গি একটা অশ্লীল পোশাক, দেখলে আমার হাড় জ্বলে যায়। লুঙ্গি অশ্লীল পোশাক? শান্ত যার পর নাই অবাক হয়ে যায়, তারপর আবারও বলে ওঠে, এটা একটা ঐতিহ্যবাহী পোশাক বাঙালির, তুমি অশ্লীল বানিয়ে দিলে। তোমার পূর্বপুরুষরা কি অশ্লীল পুরুষ? আমার পূর্বপুরুষরা লুঙ্গি পরতো না। কিন্তু আমার পূর্বপুরুষ পরতো, তাই আমিও পরবো। আর তাছাড়া আমি উঠে এসেছি গ্রাম থেকে, তোমার ভাইদের মতন সাহেব নই, সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি। এক্ষুনি এটা পাল্টে এসো বলছি, নয়তো আমি বিছানায় উঠতে দিব না তোমাকে। কামন ইস্যু, এপ্রিলের গরম, তোমাদের এসিতে কাজ হয় না, এটা পরে ঘুমালে একটু আরাম লাগে, হাওয়া বাতাস ঢুকতে পারে। ছি, কি কথাবার্তার ছিত্রি। কান চেপে ধরে ঈশিতা শান্তকে ধমক দেয়। বাইরে সামিনের চিৎকার চেঁচামেচি শোনা যায়। ঈশিতা শান্তর দিকে তাকায়। শান্ত বলে, ওই যে শুরু হয়ে গেল। আমি আজ ভাবিকে খানিকটা অসুস্থ দেখেই বুঝেছি আজ কিছু হবে। চলো এবার আমাদের হসপিটালে ছুটতে হবে, তার আগে লুঙ্গিটা পাল্টে আসি আমি। পরি সামিনের ঘরের দরজা খুলে বেরিয়ে আসে। সামিন এগিয়ে যায়। পরি বলে, আমাদের এক্ষুনি বেরোতে হবে ভাইয়া, চলুন। তুমি কি পাগল হলে নাকি সামিন? বলেছি তো নর্মাল ডেলিভারি পসিবল, তারপরেও সি সেকশন নিয়ে পড়ে আছো। এটা কোন ধরনের শখ?
আপা ওর কষ্ট হবে। নরম গলায় বলে ওঠে সামিন। আরে আরে কি কথা, পৃথিবীতে ভুড়ি ভুড়ি মেয়েরা মা হচ্ছে, তাদের তো আর কষ্ট হচ্ছে না। যাও যাও, গিয়ে বাইরে অপেক্ষা করো, আমাদেরকে আমাদের কাজ করতে দাও। ডক্টর আফসানা ডেলিভারি রুমে আলোর প্রেশার চেক করতে করতে বলে। আলো চাপা আওয়াজে আর্তনাদ করে যাচ্ছে। পরি তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। সামিন করুণ দৃষ্টি দিয়ে তার বউয়ের দিকে তাকিয়ে আছে। সামিনের চোখে আলোর চোখ পড়তেই আলো চেঁচিয়ে উঠে ডক্টর আফসানাকে বলে, আপা, আপনার আল্লাহর দোহাই লাগে, এই আহাম্মক লোকটাকে এখান থেকে সরান। উনি আমাকে টেনশন দিচ্ছে, ওনাকে প্লিজ বাইরে বের করে দিন। সামিন দাঁড়িয়ে থাকে। ডক্টর আফসানা ধমক দিয়ে বলে, যাও সামিন, বের হও। সামিন তবুও দাঁড়িয়ে থাকে। পরি প্রচণ্ড বিরক্ত হয়ে এসে সামিনের হাত ধরে টেনে ডেলিভারি রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। বিশাল ওয়েটিং রুমে মির্জা বাড়ির সব লোক এবং আতাউর আলমের পরিবার বসে আছে। রেহানা এক পাশে বসে দু চোখ বন্ধ করে তসবি পাঠ করছে। সামিন গিয়ে চুপচাপ তার পাশে মাথা নিচু করে বসে থাকে। রেহানা মাথা ঘুরিয়ে এক পলক তাকে দেখে বলে, শান্ত থাকো, আল্লাহর সহায় হবেন। তারপর আবারও তসবি পাঠ করতে থাকে। ডেলিভারি রুম থেকে মৃদু আওয়াজ ভেসে আসে, যা খুবই অস্পষ্ট। হঠাৎ কোনো পুরুষালী নাকি কান্নার আওয়াজ কানে যেতেই সামিন মাথা তুলে তাকায়। ওয়েটিং রুমে দূরেই তার মুখোমুখি বেঞ্চিতে বসে আছে আতাউর আলম। টিস্যু পেপার হাতে নিয়ে চোখ চেপে ধরে কেঁদে যাচ্ছেন তিনি। আর কিছুক্ষণ পর পর একটা দীর্ঘশ্বাস বের করে বলে যাচ্ছে, আমার মা, আমার মা। আজান আয়াত ও বাবার দুই পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ। সামিন আতাউর আলমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখ থেকে চকারান্ত শব্দ করে বলে ওঠে, এই কেউ ওনাকে এখান থেকে নিয়ে যাও তো, ওনাকে দেখে আমার টেনশন বেড়ে যাচ্ছে। আতাউর আলম কান্না থামিয়ে সামিনের দিকে এক পলক তাকায়। তারপর আবারও দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলে, আমার মা, মারে। সামিন ঘাড় ঘুরিয়ে রেহানার দিকে তাকিয়ে বলে, ওনাকে আপনি বিয়ে করেছিলেন কি দেখে মা? রেহানা সামিনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলে, তখন আমার বাবাকে বোঝানোর জন্য যদি তুমি থাকতে। ঈশিতার হাতে পরীর ফোন। ইসমাম ফোন দিচ্ছে। ঈশিতা ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ইসমাম বলে ওঠে, হ্যাঁ হ্যালো, তোমরা কোন ফ্লোরে একটু বলবে? আমি তো ভুল করে শিশু ওয়ার্ডে চলে গিয়েছিলাম। আমরা সেকেন্ড ফ্লোর ইসমাম, ওখানে রিসেপশনকে বলেই দেখিয়ে দেবে। ইসমাম ঈশিতার গলার আওয়াজ পেয়ে চুপ হয়ে যায়। ঈশিতা বলতে থাকে, পরি ছাড়াও আমরা এখানে আছি, আমাদেরও ফোন দিয়ে প্রশ্নটা করা যায়। আর বড় ভাই দুটুলা এখানে বউ পাগল হয়েছে, তুই তো বিয়ের আগেই দেখিয়ে দিচ্ছিস, বউ ছাড়া তোর চোখে কিছু দেখিস না। ঈশিতার কথা শুনে ইসমাম ফোনটা কেটে দেয়। আপা, আর কতক্ষণ লাগবে? আমার দম বেরিয়ে যাচ্ছে। আলোর আর্তনাদে রুম ভারী হয়ে যাচ্ছে। দুজন নার্স আলোর হাতে পায়ে মেসেজ করে দিচ্ছে। আফসানা খুবই ধৈর্য ধরে তার কাজটা করে যাচ্ছে। ঘড়ি ধরা 1 ঘন্টা 13 মিনিটের চেষ্টার পরে সামিন ইয়াসার মির্জার কন্যা তার মায়ের কষ্ট আর না বাড়ি অবশেষে ভূমিষ্ঠ হয়েছেন। পৃথিবীতে এসেই তিনি সবার কানের পর্দা ফাটিয়ে দিয়ে চিৎকার করে যাচ্ছে। গলার আওয়াজটা তার একেবারে মায়ের মতো উঁচু, হম্বিতম্বি একেবারেই বাবার মতো। নার্স এসে কাপড়ের পুটলিতে মোড়ানো ছোট্ট পুতুলটাকে তার বাবার কোলে দিয়ে বলে, অভিনন্দন, আপনার ওয়াইফ ঠিক আছে। কাপা কাপা হাতে সামিন তার কন্যাকে কোলে তুলে নেয়। চারিপাশ থেকে মৌমাছির মতো ছুটে আসে সবাই সামিন ইয়াসারের কন্যাকে দেখবে বলে। সামিন কতটা আবেগী হয়ে গিয়েছে তা কেবল পৃথিবীতে যে প্রাণীগুলো বাবা হয়েছে তারাই বুঝতে পারবে, অন্য কেউ বুঝতে পারবে না। কাউকে কন্যার মুখ দেখাতে না দিয়ে হেঁটে একটা নিরিবিলি স্থানে গিয়ে দাঁড়িয়ে কন্যার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। চোখের কোণে পুরুষালী অনুভূতি জমা হয়েছে, যা অন্য কেউ দেখে ফেলে হেসে ফেলবে। আতাউর আলম পেছন থেকে বলে ওঠে, আমাকে দাও। সামিন ঘুরে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আপনাকে কেন দেব? আমার নাতনি, আমি আজান দেব ওর কানে। আমার মেয়ে, আমি আজান দিতে জানি, আপনি আপনার মেয়ের কাছে যান। আতাউর আলম কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে ওঠে, ও, তুমি আজান দিতেও জানো? আমি তো জানতাম তুমি শুধু ভাষণ দিতেই জানো। সামিন শ্বশুরের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। আতাউর আলম চলে যায়। সামিন মাথা ঘুরিয়ে আবারও মেয়ের দিকে তাকিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে। মাথা নিচু করে কানের কাছে মুখ নিয়ে আজান দিয়ে মেয়ের কপালে চুমু খায়। দু চোখের কোণে দুফোঁটা পিতৃত্বের অনুভূতি নিয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে ধরা গলায় বলে ওঠে, আমার আম্মা তুমি ইনশিরা বিনতে সামিন, তুমি কষ্টের পরে স্বস্তি। ইনশিরা চোখ দুটো পিটপিট করছে, হাত দুটো মুঠি করে রেখেছে। সামিন আবেগতাড়িত হয়ে বলে ওঠে, নাকটা একেবারে মায়ের মতো পেয়েছো। দু চোখ বন্ধ করে আবারও চুমু খায় মেয়ের কপালে। তারপর হাত দিয়ে ভেজা চোখের কোণ মুছে ইনশিরাকে ফিসফিসিয়ে বলে ওঠে, আমার দুর্বলতা শুধু তোমাকেই দেখালাম। তুমি ছাড়া পৃথিবীতে কেউ কখনো স্বামীনের চোখে পানি দেখেনি। তুমি কাউকে বলে দিও না লজ্জার কথা, ঠিক আছে আম্মা?
পরি রুম থেকে বেরিয়ে এক পলক ইসমামের দিকে তাকে ঈশিতার কাছে এসে ফোনটা হাতে নেয়। ঈশিতা বলে ওঠে, তোকে না বললে তোর ফোনের কল রিসিভ করেছি। আসলে কলটা আমার ভাইয়ের নাম্বার থেকে ছিল, তাই ভাবলাম আমরা রিসিভ করার অধিকার আছে। পরি লাজুক মুখটা নামিয়ে রাখে। ঈশিতা বলতে থাকে, কে প্রথম আগে প্রস্তাব দিয়েছে, তুই না ও? উনি পরি এক পলক ইসমামের দিকে মাথা ঘুরিয়ে তাকিয়ে ঈশিতাকে বলে ওঠে। কেউ আশ্রয় চাইলে ফিরিয়ে দিতে নেই। সামিনকে দেখে নার্স দুজন কেবিন থেকে বেরিয়ে যায়। আলো একটা বড় নিঃশ্বাস নিয়ে সামিনের দিকে তাকিয়ে আছে। মেয়েকে কোলে নিয়ে সামিন এগিয়ে এসে বেডের একপাশে বসে পড়ে। আলোর ক্লান্ত দুটি চোখ জোড়া হচ্ছে বাবা মেয়ের প্রতি মুগ্ধতা। সামিন আলোর দিকে তাকিয়ে ম্লান হেসে বলে ওঠে, মেয়ে একেবারে তোমার গায়ের রং পেয়েছে আছিয়া, আমার মতো সাদা মূলা হয়নি। আলো হাসতে থাকে। সামিন এক হাত বাড়িয়ে আলোর মাথায় বুলিয়ে দিয়ে বলে ওঠে, তুমি অসম্ভব স্ট্রং একটা মেয়ে, আমার এত মানসিক শক্তি নেই, মেয়েটা তোমার মতোই হোক। অক্টোবর শেষ হতে না হতেই বেশ শীত পড়তে শুরু করেছে। সামিন মেয়ের যত্নে আগে ভাগে শীতকে মোকাবেলা করার সব প্রস্তুতি নিয়ে রেখেছে। নরম গরম পোশাক পরিয়ে মাথায় খুব সন্তর্পণে একটা টুপি পরিয়ে দিতে দিতে আলোর দিকে তাকায়। আলো বিরক্ত হয়ে তার দিকে তাকিয়েছিল, পরক্ষণেই বলে ওঠে, বলতে হবে না, আমি বুঝি। আলো রোদ থেকে তুলে আনা কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে তুলে রেখে দিতে দিতে বলে, এখন আপনার ব্যস্ততা কোথায়? সারাদিন বাড়িতে মেয়ের কাছে বসে থাকেন, এখন সব ব্যস্ততা কোথায় গেল? সামিন আলোর কথায় কোনো জবাব না দিয়ে ইনশিরাকে নিয়ে ইসমামের ঘরে যায়। ইসমাম জরুরি কাগজপত্র সব গুছিয়ে নিচ্ছিল। সামিনকে দেখে বলে, কিছু বলবে? তোর ফ্লাইট কখন? সকাল 8:30টায়। সামিন চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলে ওঠে, পরীর এক্সাম আজ শেষ হয়েছে। বনিতা না করে বলি, যদি আংটি পরিয়ে রেখে যেতে চাস তাহলে আংটির অর্ডার দিচ্ছি আমি। যদি রেজিস্ট্রি করে রেখে যেতে চাস তাহলে কাজই রাখবো। তোকে 5 মিনিট সময় দিলাম ভাববার জন্য, ভেবে আমাকে জানা। ইসমাম বোকার মতো ভাইয়ের দিকে তাকিয়ে আছে। সামিন ইনশিরার দিকে তাকিয়ে হাসছে। ইসমাম বলে ওঠে, তুমি কি আমার সাথে মজা করছো? অবশ্যই না। ঠান্ডা গলায় বলে সামিন। তারপর মেয়ের দিকে তাকিয়ে ইসমামকে বলতে থাকে, সিদ্ধান্ত জানা। আমার হাতে সময় কম, তোর হাতেও সময় কম। আংটি না রেজিস্ট্রি, কোনটা? ইসমাম কিছুক্ষণ চুপ করে থেকে অস্পষ্টভাবে বিড়বিড় করে বলে ওঠে, রেজিস্ট্রি করলেই তো ভালো হয়, নয়তো আবার দেখা যাবে অন্য কেউ এসে এটাকেও তুলে নিয়ে বিয়ে করে ফেললো। সামিন মেয়ের দিকে মনোযোগ দিয়ে তাকিয়েছিল। ইসমামকে বলে, কিছু বললি? না 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 ভাইয়া, না কিছু বলিনি। সামিন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কাজই রাখবো। তোমার ইচ্ছা। সামিন চুপচাপ ইনশিরাকে কোলে নিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। ঋতু আর আলো দরজার বাইরে দাঁড়িয়েছিল। চাপা স্বরে ঋতু বলে ওঠে, কি বললো? সামিন ঋতুর দিকে তাকিয়ে হেসে বলে ওঠে, পরীকে সাজাও। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, পাঞ্জাবি বের করে দাও আমার, কাজে আনতে যাচ্ছি। সন্ধ্যা 7টা নাগাদ কাজী ডেকে ইসমাম আর পরীর রেজিস্ট্রি সেরে ফেলেছে সামিন ইয়াসার মির্জা। পরী বোকার মতো সবার মুখের দিকে এক পলক তাকিয়ে সাইন করে দিয়েছে পেপারে। বের ঠিক 5 মিনিট আগে ঋতু একটা শাড়ি নিয়ে পরীর ঘরে ঢুকে বলে, এটা পরো। পরী কিছু বুঝতে না পেরে বলে ওঠে, শাড়ি কেন? কারণ তোমার বিয়ে। কার সাথে? যার সাথে হলে খুশি হবে তারই সাথে। চটজলদি পরে নিচে আসো। গায়ের শাড়িটা ভারী খসখসে। পরীর ইচ্ছে করছে এক টানে খুলে ফেলে সালোয়ার কামিজ পরতে, কিন্তু সে ভদ্র মেয়েটির মতো গুটিসুটি মেরে ইসমামের বিছানায় বসে আছে। বিছানার পাশের একটা টেবিলে ঋতু একটা দুধের গ্লাস রেখে গিয়েছে। পরী গ্লাসটা থেকে চোখ সরিয়ে পুরো ঘরে চোখ বোলাতে থাকে। এই ঘরে সে আসেনি আগে কখনো। এখন থেকে এটা তার স্বামীর ঘর। কথাটা ভাবতেই পরীর অদ্ভুত অনুভূতি হচ্ছে। যেমন অগোছালো লোক তার তেমন অগোছালো জীবন, তার ঠিক তেমন অগোছালো ঘর। ইসমাম এসে দরজার বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভেতরে ঢুকে। রাত তখন প্রায় 12টা। পরী ইসমামের পায়ের আওয়াজ পেয়ে মাথা তুলে তাকায়। ইসমাম ম্লান হেসে বলে ওঠে, ভাইয়া এমন পাগল আমি নিজেও জানতাম না এমনভাবে বিয়ে হবে আমাদের। সবকিছু মাথার উপর দিয়ে গিয়েছে। পরী হেসে ফেলে, তারপর বলে, আপনার ঘরটা এত অগোছালো কেন? কি বিশ্রী। ইসমাম হাত থেকে হাত ঘড়ি খুলতে খুলতে বলে ওঠে, আমার সবকিছু আগোছালো হয়ে পড়ে আছে, তুমি গুছিয়ে দাও।
মাথা মোটা পরি ভেবেছে ইসমাম তার ঘর গোছানোর কথাই বলছে। সে বিছানা থেকে নেমে মাথার ঘোমটা সরিয়ে আঁচল কোমরে গুজে ঘর গোছাতে শুরু করে। ইসমাম মাথা ঘুরিয়ে পরীর কাণ্ড দেখে হাঁ করে পরীর দিকে তাকিয়ে থাকে। আলো শুরুতে বড্ড ঘুম পাচ্ছিল, কিন্তু বাবা মেয়ের কাণ্ড দেখে ঘুম কেটে গিয়েছে তার। সে বিছানায় শুয়ে শুয়ে সামিন আর ইনশিরাকে দেখছে। মেয়েকে কোলে নিয়ে সামিন ঘুম পাড়ানি গান গাওয়ার চেষ্টা করছে। আলোর কাছে সে দৃশ্য বড়ই মধুর লাগছে। কুকু ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে। এতটুকু গেয়ে সামিন থামে, তারপর আহ্লাদি গলায় মেয়েকে বলে ওঠে, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র আম্মা, এখানে ধান বেচে খাজনা দিতে হয় না। ইনশিরা চোখ পিটপিট করে বাবার দিকে তাকিয়ে আছে। আলো শাড়ির আঁচল মুখে চেপে হাসছে সামিনের দিকে তাকিয়ে। এই লোকটা এত পাগল কেন? সামিন আবারও গাইতে শুরু করে, কুকু ঘুমালো, পাড়া জমালো, বর্গি তো নেই দেশে। আপনি খুব বাজে গান করেন মেয়র সাহেব। আলো মৃদু আওয়াজে বলে। সামিন মেয়েকে মৃদু দোলাতে দোলাতে জবাব দেয়, জানি, তবে আমি খুব সুন্দর আদর জানি, মেয়ে ঘুমিয়ে গেলে দেখাচ্ছি। আমরা বোধহয় পৃথিবীর প্রথম স্বামী স্ত্রী যারা বাসর ঘরে ঘর গোছাচ্ছি। ইসমামের বইয়ের তাক গোছাতে গোছাতে বলে ওঠে পরি। ইসমাম নিজের অগোছালো জামা কাপড় সরিয়ে নিয়ে একটা আলমারি ফাঁকা করে পরীকে বলে, এটা তোমার জামা কাপড় এটাতে রাখবে। পরি এসে ইসমামের ব্যাগ গুছিয়ে দিতে দিতে বলে, আপনার ফ্লাইট কয়টায়? সকাল 8:30টায়। আপনার তো ঘুম প্রয়োজন, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি আপনার সব কিছু গুছিয়ে দিচ্ছি। ইসমাম পরির দিকে তাকিয়ে বলে, সবকিছু গুছিয়ে দেবে? পরি ইসমামের ব্যাগে তার শার্টগুলো সাজিয়ে রাখতে রাখতে বলে, হ্যাঁ, সব। কি গোছাতে হবে বলুন। ইসমাম পরির দিকে তাকিয়ে আছে। অসম্ভব রূপবতী নারীর পরনে একটা কফি কালারের বেনারসি, খুবই মোহনীয় লাগছে তাকে। পরি মাথা তুলে ইসমামের দিকে তাকায়, তারপর বলে, কি হলো বলুন, কি গোছাতে হবে ব্যাগ ছাড়া? জীবন। ইসমাম অস্ফুট স্বরে বলে ওঠে। পরি ইসমামের দিকে তাকিয়ে থাকে। ইসমাম বলতে থাকে, একটা জীবন গোছাতে হবে। রাত 1:30টার কাছাকাছি। ইনশিরা বাবার কোলে ঘুমিয়ে গিয়েছে। সামিন খুবই সন্তর্পণে মেয়েকে দোলনায় শুইয়ে দিয়ে আলোর দিকে তাকায়। আলো সামিনের দৃষ্টি দেখে লজ্জা পেয়ে যায়। সবসময় মেয়েকে বুকের সাথে মিশিয়ে নিয়ে ঘুমায় মানুষটা। কিছু কিছু রাত শুধু আলো থাকে তার বুকে। আজ সম্ভবত সেই রাত। আলো বিছানা থেকে নেমে নিচু স্বরে বলে, কমলা রঙের শাড়ি পরতে হবে। সামিন চুপ করে থাকে। আলো শাড়ি পাল্টে চুলে খোপা করে নিয়ে আয়নার সামনে দাঁড়ায়। সামিন এক দৃষ্টে সেদিকে তাকিয়ে থেকে এগিয়ে যায়। পেছন থেকে আলোর কোমর জড়িয়ে ধরে আলোর কাঁধে থুতনি ঠেকায়। আলো ধীরে ধীরে সামিনের দিকে দৃষ্টি দিয়ে বলে ওঠে, শরীরে মেদ জমছে আমার। এতটুকু জরুরি, নয়তো কৃত্রিম লাগে সে সৌন্দর্য। এখন আমি তোমার 2 ধরনের সৌন্দর্য দেখে মুগ্ধ হই, একজন স্ত্রীর সৌন্দর্য, আমার সন্তানের মায়ের সৌন্দর্য। আলো চুপ করে থাকে। সামিন বলে ওঠে, আমারও তো ভুঁড়ি বেড়ে যাচ্ছে, মাথার চুল উঠে যাচ্ছে। আলো নিচু স্বরে বলে ওঠে, এতটুকু জরুরি, নয়তো কৃত্রিম লাগে। এখন আমি আপনার অসংখ্য সৌন্দর্য দেখে মুগ্ধ হই, একজন সাধারণ স্বামীর সৌন্দর্য, স্নেহপরায়ণ বাবার সৌন্দর্য, একজন দায়িত্বশীল বড় ভাইয়ের সৌন্দর্য, একজন ন্যায়পরায়ণ নেতার সৌন্দর্য। সামিন মৃদু হেসে আলোকে কোলে তুলে নেয়। আলোর দিকে তাকিয়ে নরম গলায় বলে ওঠে, মেদ বেড়েছে, সাথে ওজনও। আলো হেসে ফেলে। সামিনের কাছে সে হাসি বড় মধুর লাগে। আলোকে বিছানায় শুইয়ে দিয়ে কপালে চুমু খায়। তারপর ঘোর লাগা দুটো চোখে আলোর মুখের দিকে এক পলক তাকায়। বরাবরের মতোই লজ্জায় লাল হয়ে আছে মুখটা। বাতি নিভে স্ত্রীকে কাছে টেনে নিয়ে ভালোবাসতে চায় তাকে, অনুমতি চায় বরাবরের মতো। দুজনের অনুভূতি যখন একে অপরকে সম্মতি দিল, ঠিক সেই আবেগী মুহূর্তে ইনশিরা গলা ফাটিয়ে কাঁদতে শুরু করে দেয়। সামিন উঠে বাতি জেলে আলোর দিকে তাকায়। আলো তার দিকে তাকিয়ে আছে। সামিন বলে ওঠে, এটা আমার মেয়ে না শত্রু? এর থেকে তো বিরোধী দল আমাকে বেশি মায়া করে। আলো মুখে শাড়ির আঁচল চেপে হাসছে। সামিন উঠে গিয়ে ইনশিরাকে আবারও কোলে তুলে নিয়ে কান্না থামায়। আলো শুয়ে শুয়ে বাবা মেয়েকে দেখতে থাকে। সামিন মৃদু দুলতে থাকে মেয়েকে কোলে নিয়ে। কুকু ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। থেমে আবারও বলতে থাকে, মা, একটা নতুন গান বাঁধতে হবে বুঝলে, এখন দেশে বর্গি নেই। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। মেয়ের সাথে যত রাজ্যের গল্প জুড়ে দেয় সামিন ইয়াসার মির্জা। তবে কোনো রূপকথার গল্প নয়, রাজনীতির গল্প। ইনশিরা চোখ ছোট ছোট করে বাবার দিকে তাকিয়ে আছে। আলো দেখছে তাদের দুজনকে। ইনশিরা ঘুমিয়ে যায়। ঘুমিয়ে গিয়েছে আলো। সামিন ইনশিরাকে আলোর পাশে শুইয়ে দিয়ে দুজনের দিকে তাকিয়ে থাকে, চোখে এক সমুদ্র মুগ্ধতা নিয়ে। তার চোখে চকচক করছে পবিত্র কোনো আলো, যে আলো লেগেছিল তার বধূকে দেখে।